কোনো মেয়ে কি চাইবে তার হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে? কিন্তু আজকে এমন এক মেয়ের গল্প শুনবো যে তার স্বামীকে নিজেরই বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে চায়, আর এই জন্য যত ধরনের প্ল্যান আছে সব করতে থাকে। এখন কেন সে এমন করছে, কেনই বা সে তার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে চায়, এর পেছনের আসল কারণ কি সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম ম্যারি মাই হাজব্যান্ড। এই গল্পে শুরু হয় জিউন নামের একটা মেয়েকে দেখিয়ে। সে 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট, অর্থাৎ মৃত্যুর খুব কাছাকাছি আছে জিউন। জিউন হসপিটালের বেডেই বসেছিল, তখনই তার সাথে দেখা করতে আসে তার বেস্ট ফ্রেন্ড সুমিন। সুমিন এসেই বলে, তোমাকে এই অবস্থায়ও অনেক সুন্দর লাগছে। জিউন বলে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্য ততটাই খারাপ। আমার হাজবেন্ড তো আমাকে ভালোবাসে না, সে চিট করেছে। সে আজ আমাকে আই লাভ ইউর মেসেজ পাঠায়, পরে আবারও সেটা ডিলিট করে দেয়। হয়তো সে এই মেসেজটা অন্য কাউকে পাঠাতে চেয়েছিল, কিন্তু ভুলে আমাকে দিয়ে দিয়েছে। সুমিন বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর জিউনকে নেওয়া হয় ব্লাড দেওয়ার জন্য। জিউন রিয়েলাইজ করে সে অনেক মাস ধরে হাসে না। ডাক্তার তাকে সময় কম দিয়েছিল, কিন্তু সে আজ প্রায় 12 মাস ধরে বেঁচে আছে। এইটা একটা মিরাকেল। তবে কি প্রয়োজন এই রকম জীবনের, যেখানে কেউই ভালোবাসার মতো নেই? জিউনের বিয়ে মিনহান নামের একটা ছেলের সাথে হয়। মিনহান আর তার মা খুব ভালোই ছিল জিউনের সাথে, কিন্তু সেটা শুধুমাত্র বিয়ে পর্যন্তই। বিয়ের পর মিনহান আর তার মা মিলে জিউনকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। জিউন একটা ভালো কোম্পানিতে ভালো পজিশনে ছিল, আর মিনহান সেই লোভে পড়েই তাকে বিয়ে করে। বিয়ের 1 বছর পরও যখন জিউনের বাচ্চা হচ্ছিল না, তখনই তাকে আরো বেশি উল্টোপাল্টা কথা বলা শুরু করে মিনহান আর তার মা। জিউনের টাকায় তারা মা ছেলে থাকতো, আর তাকেই তারা মেন্টালি টর্চার করত। জিউন তাও সবকিছু সহ্য করে এদের সাথে থাকার সম্পূর্ণ চেষ্টা করে যেত। মিনহান তার জব ছেড়ে দেয় আর বলে সে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করবে। জিউন তাকে বারবার বলেছিল, তুমি জব ছেড়ো না, কারণ বাসার লোন দিতে হবে, সবকিছু করতে হবে, আর আমি একা এইসব কি করে করব। তবে মিনহান তো তার কোনো কথাই শোনে না। সারাদিন ঘরে বসে বসে আরাম আয়েশ করে, আর জিউন কাজ করে এসে ঘরও সামলাতে থাকে। একদিন জিউন জানতে পারে তার 4th স্টেজ ক্যান্সার, আর এই ব্যাপারটা শেয়ার করার পর তার শাশুড়ি মা কান্নাকাটি করে আর বলে, কত বড় অলক্ষী মেয়ে, আমার ছেলের জীবনটাই শেষ করে দিল। কিন্তু মিনহানের এই কারণে চিন্তা হয় যে যদি জিউন মারা যায় তাহলে তাদের বাসার খাবার কে রান্না করবে, তার দেখাশোনা কে করবে, আর তাদের টাকা পয়সাই বা কে দিবে। এইসব সেলফিশের মতো কথাবার্তা জিউন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনতে থাকে। জিউনের জীবনের এদের কাছে কোনো মূল্যই নেই। তবে হ্যাঁ, তার জীবনের দাম আছে শুধুমাত্র এই কারণে যে সে না থাকলে তারা টাকা পয়সা কোথায় পাবে। মিনহানের জিউন দরকার শুধুমাত্র টাকার জন্য। এই ব্যাপারে তো জিউন একদম নিশ্চিত, কিন্তু তাও সে তাদেরকে ছাড়তে পারছিল না। জিউনকে এরপর আমরা হসপিটালে দেখতে পাই। সে তখন তার বেস্ট ফ্রেন্ড সুমিনের ব্যাপারে বলে। জিউন বলে, সুমিন আমার খুব ভালো বন্ধু, তবে শুধু বন্ধু বললে ভুল হবে। সে আমার নিজের বোনের মতো, আমারই কোম্পানিতে জব করত, তবে এখন সে ম্যানেজার হয়ে গিয়েছে। তারপর আমরা সুমিনকে দেখি সে গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছিল, আর সে আসে জিউনের বাসায়, জিউনের হাজবেন্ডের কাছে। আমরা এখানে বুঝতে পারি জিউন যাকে অন্ধের মতো বিশ্বাস করছে, সে যে তার বেস্ট ফ্রেন্ড সুমিন, সেই মিনহানের সাথে অবৈধ সম্পর্কে আছে, আর তার বেস্ট ফ্রেন্ড তার হাজবেন্ড মিলে জিউনকে ধোকা দিচ্ছে। এদিকে ডাক্তার জিউনকে বলে, তোমার চিকিৎসা করার টাকাটা এখনো পে করা হয়নি। জিউন তখন তার হাজবেন্ড মিনহানকে কল করে, কিন্তু সে কোনোই রেসপন্স করে না। তারপর জিউন মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি আমার টাকা কেন দাওনি এখনো? আমি তোমার ফ্যামিলিকে এতদিন ধরে ভরণ পোষণ দিয়ে এসেছি, আর তুমি এখন আমার চিকিৎসা করার টাকাটাও দিচ্ছ না। এরপর জিউন বাইরে আসে আর একটা গাড়িতে বসে বাড়ি ফিরতে থাকে। তখন গাড়ির ড্রাইভার বলে, তুমি ঠিক হয়ে যাবে, এখন বসন্তের মৌসুম চলছে, আর এই সময় সব কিছু ঠিক হয়ে যায়। জিউন বলে, না, আমি ঠিক হব না, আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে না, আমাকে চিট করছে, আর আমার এখন 4th স্টেজ ক্যান্সার, আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এরপর জিউন গাড়ি থেকে নামার পর লোকটা একটা নোট দেয় আর বলে, এটা তোমার কাছে রাখো আমাকে বাবা মনে করে, আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখো এখন কে এই ড্রাইভার, আর এইসব কথাই বা কেন বলছিল সেটা আমরা হয়তো সামনেই জানতে পারবো। জিউন সেই নোটটা নিয়ে তার বাসায় চলে আসে, আর আসার সময় দরজার বাইরে একটা মেয়ের জুতা দেখতে পায়। জিউন তো বুঝতে পারে তার হাজবেন্ড নিশ্চয়ই সেই মেয়েকে নিয়ে এসেছে। রুমে এসে জিউন তার বিশ্বাস এক ঝটকায় টুকরো টুকরো হতে দেখতে পায়।
সেখানে বিছানায় মিনহান আর সুমিনকে শুয়ে শুয়ে কথা বলতে দেখে জিউন। মিনহান বলে, জিউন মারা গেলে আমরা একসাথে অনেক টাকা পাবো, আর তারপর সেই টাকা দিয়ে তোমাকে একটা সুন্দর বিছানা গিফট করব। সুমিন বলে, হ্যাঁ, আর আমরা একটা বাড়িও কিনে নিব। এই সব কথা শুনে জিউন পাগলের মতো তাদের উপর চেঁচামেচি করতে থাকে আর জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। মিনহান জিউনকে মারতে গিয়ে থেমে যায় আর বলে, তোকে কি বা মারবো, এমনিতেও তো তুই মারাই যাবি। এরপর সুমিন জিউনের কাছে আসলে জিউন তার চুল ধরে টানতে থাকে, আর এটা দেখে মিনহানের রাগ হলে সে জিউনকে ধাক্কা মেরে কাচের টেবিলের উপর ফেলে দেয়, আর জিউনের মাথায় আঘাত লাগার কারণে জিউন সেখানেই মারা যায়। সুমিন আর মিনহান তখন বলে, ও যদি এইভাবে মারা যায় তাহলে আমরা টাকা কি করে পাবো, কিন্তু মনে তো হচ্ছে এ মারাই গিয়েছে। এরপর ঠিক তখনই জিউনের চোখ খুলে আর আমরা দেখি এটা তার স্বপ্ন ছিল। আসলে সে তো বেঁচেই আছে, তাও অফিসে। আর জিউন চোখ খুলেই দেখে তার সামনে আছে মিনহান। জিউন রাগে তার চুল ধরে টানাটানি করতে থাকে আর তাকে মারতে থাকে। তখনই জিউনকে আটকায় এই গল্পের লিড ক্যারেক্টার জিহিউক। জিহুক বলে, আরে তোমার সমস্যা কি, এইসব আমার অফিসের মধ্যে চলবে না, বলে দিচ্ছি কিন্তু। তখন সেখানে সুমিনও আসে আর এই সবকিছু দেখে জিউনের মাথা সম্পূর্ণ নষ্ট হতে থাকে আর জিউনের উপর গরম পানি পড়তেই যাবে তখনই তাকে বাঁচিয়ে নেয় জিহিউক। তাই সে তাড়াতাড়ি অফিস থেকে যেতে শুরু করে আর সিঁড়ি দিয়ে পড়ে যাবে, ঠিক তখন তাকে আবারও জিহিউক বাঁচিয়ে নেয় আর বলে, তোমার আজ কি হয়েছে জিউন? জিউন বলে, না তেমন কিছু না। জিহুক বলে, চলো আমি তোমাকে পৌঁছে দেই। আসার সময় বাইরে জিউন দেখে এখন চলছে 2013 সাল, অর্থাৎ সে 2023-এ মারা গিয়ে টাইম ট্রাভেল করে 2013-তে চলে এসেছে। তার মানে পুরো 10 বছর পেছনে। তারপর জিহিউক জিউনকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিউনের জীবন তাকে সেকেন্ড চান্স দিয়েছে তার জীবনকে আবার সঠিক করে নিতে, যা সবাই পায় না। কিন্তু জিউন তো কিছুতেই বুঝতে পারছে না এইসব কি হচ্ছে তার সাথে, এটা কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন। এরপর জিউনকে বাড়িতে নিয়ে আসে জিহিউক আর সে তাকে টাকা এবং খাবারও দেয় আর বলে, এগুলো রাখো, কারণ তুমি তো অফিসেই সব ফেলে এসেছো। রুমে এসে জিউন ভাবে, এইসব কি হচ্ছে, 10 বছর তো আর আমি স্বপ্ন দেখছি না, আর এত লম্বা স্বপ্ন কেই বা দেখে। আর তার মনে আছে জিহিউক 2021-এ কোম্পানির সিইও হবে, তাহলে কি এটা সত্যি হবে? তখন জিউন একটা হার্ট শেপ করা নোট পায় আর এটা সেই ট্যাক্সি ড্রাইভারেরই দেওয়া ছিল। এখানে জিউনের মনে পড়ে ছোটবেলা জিউনকে এরকম হার্ট শেপ করে নোট তার বাবা দিয়েছিল, আর বড় হওয়ার পর যখন জিউন চারদিক থেকে একা হয়ে পড়ে তখন আবারও তার বাবা এঞ্জেলের মতো এসে তার জীবনকে সেকেন্ড চান্স দেয়, তাও এই নোট দিয়ে। এইসব কথা মনে করার পর জিউন খুব কান্না করে যে তার বাবাকে এত কাছ থেকে দেখেও সে চিনতে পারলো না। এরপর সেখানে মিনহান আসে আর বলে, চলো খাবার খেতে যাই বাইরে। তারপর তারা খাবার খেতে যায় বাইরে, আর তখন জিউনকে সুমিন বারবার মেসেজ করে আর বলে, তুমি ঠিক আছো তো, আমি আসবো তোমার কাছে। জিউন বলে, না আমি ভালো আছি আর মিনহানের সাথে খেতে এসেছি। তখন মিনহান এসে বলে, আচ্ছা আমি জানি প্রেগন্যান্সিতে এরকম মুড সুইং হয়, কিন্তু আজ তো দেখছি একটু বেশিই হয়েছিল, মানে আমাকে এইভাবে সবার সামনে মারা তোমার উচিত হয়নি। একটা কথা বলি, আমাদের মধ্যে তো অনেকদিন ধরেই কিছু হয়নি, তাহলে এই বাচ্চাটা কার বলো তো? তখন জিউন মনে করে তার একবার পেটে গ্যাস হয়ে গিয়েছিল আর সেই জন্য সে ভেবে নিয়েছিল হয়তো তার পেটে বাচ্চা আছে। এখন যেহেতু জিউন তার ভবিষ্যৎ জানে আর সে যেহেতু ভবিষ্যৎ থেকেই এসেছে, তাই সে এখানে স্মাইল করতে থাকে। মিনহান বলে, যাই হোক দেখো, বাচ্চা রাখলে তোমার ভবিষ্যৎ শেষ, তাই এটাকে রাখা যাবে না। তখন জিউন মনে মনে হেসে বলে, আরে শয়তান, আমার ভবিষ্যৎ তোর সাথে যে কেমন সুন্দর সেটাই এক্সপেরিয়েন্স করে এখন এখানে বসে আছি। পাগল একটা এসেছে আমাকে ভবিষ্যতের ভাষণ দিতে। তারপরও জিউন শান্ত হয় আর বলে, না মিনহান, আমি প্রেগনেন্ট না। মিনহান এই কথা শুনে তো খুব বেশি খুশি হয়ে যায়। জিউন বলে, আচ্ছা চলো, তোমার সাথে আমার অনেক প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, এখন ব্রেকআপ। মিনহান এই কথায় অনেক রেগে যায় আর বলে, তুমি আমার সাথে ব্রেকআপ কি করে করতে পারো? মিনহান জিউনের গলাও চেপে ধরে ফেলে। তারপর এখানে তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়। তখন পুলিশ এসে তুলে নেয় তাদের, কারণ কোরিয়ার রাস্তা বলে কথা, এখানে এমন করলে রেহাই নেই। এরপর পুলিশ তাদেরকে বুঝিয়ে বলে যে এইসব নিজেদের রাগ ঝগড়া যাই আছে সেগুলো যেন তারা বাসায় করে, এভাবে রাস্তায় না করে। বাড়ি এসে জিউন তার ব্যাংক ব্যালেন্স চেক করে আর দেখে সে অনেকবার মিনহানকে টাকা দিয়েছে। জিউন বুঝতে পারে এই মিনহান কত বড় বদমাশ।
সে বারবারই জিউনকে শুধুমাত্র ইউজই করে গেল, কিন্তু জিউন এইবার আর মিনহানের হাতের বলির পাঠা হবে না। সে সব বুঝে শুনে করবে। এরপর মিনহান তাকে মেসেজ করে আর তাকে আজকের আচরণের জন্য সরি বলে। তখন মিনহান বলে সে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে লাভ আসলে জিউনকে সে বিয়ে করে নিবে। জিউন তারপর ভাবে আমিও কিছু ইনভেস্ট করি, কারণ আমি তো জানি এই কোম্পানি উপরে যাবেই। তারপর জিউন ভবিষ্যৎ দেখার ফায়দা এখানে তোলে আর সেও ইনভেস্ট করে। পরের দিন জিউন আসে তার চেক আপে। তখন সে জানতে পারে তার ক্যান্সার এখনো সেই রকম ভাবে হয়নি, চিকিৎসা নিলেই সব ঠিক হয়ে যাবে। জিউন তো খুব খুশি হয় যে সে তার জীবনকে এবার বাঁচাতে পারবে। তারপর জিউন তার জীবনকে দ্বিতীয়বারের মতো শুরু করার জন্য তৈরি হয়। সেখানে জি হিউক আসে আর জিউনকে বলে তুমি কি সত্যিই জব ছাড়তে চাইছো? জিউন তখন কিছু বলবে তার আগেই সে খেয়াল করে জিহিউকের হাতে পুড়ে গিয়েছে, কারণ জিউনকে গরম পানির থেকে বাঁচাতে গিয়ে জিহিউকেরই হাত পুড়ে গিয়েছে। তাই জিউন এই সব কিছুর জন্য জিহিউককে সরি বলে। তখন জিহিউক বলে সরি বলতে চাইলে আসো আমার সাথে খেতে খেতে বলো। তারপর সেখানে তারা খেতে বসে আর জিহিউক বলে কেন জব ছাড়তে চাও, বিয়ের জন্য? তখন জিউন মনে করতে পারে তার তো এই বছরই বিয়ে হয়ে যায়, তাও মিনহানের সাথে। জিহিউক বলে যাই করো না কেন জবটা ছেড়ে দিও না, কারণ জবের পেছনে কিন্তু জীবন থাকে। একটা জব ছাড়া মানুষ নানান সমস্যাতে পড়তে পারে। এইভাবে জিহিউক তাকে অনেক কিছু বুঝিয়ে চলে যায়। তারপর জিউন যখন অফিসে আসে তখন তাকে আবারও মিনহান স্টক করে, কিন্তু জিউন তাকে ইগনোর করার চেষ্টা করে। তারপর সেখানে সুমিন আসে আর এসেই বলে আমি তোমাকে এত কল করেছি আর মেসেজ করেছি, কিন্তু তুমি রেসপন্সই করলে না কেন? তখন জিউনের চোখের সামনে সেই ফেসটা রিভিল হয় যা সুমিনের আসল চরিত্র। জিউন বলে আজ একটা মেয়ের সাথে আমার দেখা হয়, সে 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। তার একটা বেস্ট ফ্রেন্ড আছে আর সেই বেস্ট ফ্রেন্ড এই মেয়েটার হাজবেন্ডের সাথে রিলেশনশিপে আছে। সুমিন এই কথা শুনে বলে ছি ছি, এটা কেমন মেয়ে, একজন বেস্ট ফ্রেন্ডকে এইভাবে ধোকা দিল কি করে? এখন সুমিন তো জানে না যে জিউন তাকে তারই কথা বলছে। তো সুমিন তাকে বলে কখনো তোমার কিছু হলে আমি তো মারাই যাব, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না বলো? জিউন তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ তার কাজ ছিল। জিউনের সাথে তখন একটা অদ্ভুত বিষয় ঘটে, যেমন জিউনের আগের জীবনে যেভাবে তার ব্যথা পাওয়ার কথা, সে যদি কোনোভাবে সেটা আটকে দেয়, ব্যথাটা জিউন তখন অন্যভাবে পেয়ে যায়। যেই টাকার লসটা জিউনের আগের জীবনে হয়েছে সেই একই সমস্যা এখনো হয়। তাই সে নিজের সাথেই নিজে লড়াই করতে থাকে। তবে এবার জিউন একটা বুদ্ধি বের করে। সে চায় যে তার বয়ফ্রেন্ডের সাথে তার বেস্ট ফ্রেন্ড সুমিনের বিয়ে হয়ে যাক। তারপর জিউন সুমিন আর মিনহানকে দেখে আর বলে এখন থেকে সুমিন তুমি আমার জীবনটা কাটাবে আমার এই হাজবেন্ডকে বিয়ে করে, আর আমার জীবনের সেই সব কিছু তোমার জীবনের অংশ হবে। এরপর আমরা দেখতে পাই জিউন জিহুককে বলছে এই যে এই নোটটা আমার বাবা আমাকে দিয়েছিল, তার স্বপ্ন ছিল এখানেই আমার জব হবে। সে যেখানেই আছে আমি জানি অনেক খুশি আছে। জিহিউক ভাবে যাই হোক সে আমার কথাটা শুনেছে, সে এখন জব ছাড়বে না, কারণ সে বুঝতে পেরেছে জব ছাড়াটা বোকামি হবে। এরপর জিহিউক বলে তুমি এই উইকে ফ্রি আছো? তখন জিউন কিছু বলার আগে সুমিন এসে বলে না না, আমার সাথে তার প্ল্যানিং আছে অনেক। তারপর জিহিউক চলে যায়। সুমিন বলে ভালো হয়েছে আমি এসে তোমাকে বাঁচিয়ে নিলাম। এদিকে জিহিউক কল করে জিউনদের স্কুলে আর সেখানে রিইউনিয়ন নিয়ে কারো সাথে কিছু কথা বলে। এখন কেন আর কি বলেছে সে তা আমরা পরে জানতে পারবো। এদিকে মিনহান তো জিউনের পিছুই ছাড়ছিল না। সে জিউনকে বলে ও আচ্ছা তুমি আমার সাথে ব্রেকআপ করছো এই কারণে যে তুমি জিহিউকের সাথে সম্পর্কে আছো? জিউন বলে আরে না, তেমন কিছু ব্যাপার না, তুমি এমন হও যেন তোমাকে দেখে বাকি মেয়েরা হিংসা করে, আমি শুধু এটাই চাই, আর কিছু না। মিনহান তখন খুশি হয়ে যায় আর বলে শুধুমাত্র এটুকুই, আমি তো খুব সহজেই করে দিব। তখন সেখানে একজন চলে আসলে মিনহান চলে যায়। এটা ছিল মিসেস কাং। তো মিসেস কাং বলে জিউন তোমার যদি মনে হয় এই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত তাহলে অবশ্যই বেরিয়ে আসবে, বারবার এমন বাহানা বানানোর কোনো দরকার নেই। এরপর জিউন আর সুমিন খেতে আসে। তখন জিউন মনে করে সুমিনের কথা, যে কেউ যদি সুমিনের কথা না শোনে তাহলে সে তার সাথে পরে বাজে আচরণ করে। আগের জীবনেও সুমিন ইচ্ছে করেই জিউনকে ফেলে দিয়েছিল আর তার মুখে গরম তরকারি ঢেলে দিয়েছিল, এইবারও সেটাই হতে যাচ্ছিল। কিন্তু জিউন তো জানে, তাই এখানে সে উল্টো সুমিনকেই ফেলে দেয় আর সে সোজা গিয়ে পড়ে মিনহানের উপর। আর এবার মিনহানের মুখেই তরকারি পড়ে যায়। এদিকে জিউন বাথরুমে গেলে ইয়ন নামের একটা মেয়েকে হেল্প করে। এরপর সে তাকে সহই খেতে বসে। সুমিন তো তখন রেগে শেষ। আর মিনহানের কথা তো নাই বলি, সে যেই শার্টটা পরে আছে এই শার্টটা জিউন কিনে দিয়েছে। জিউনের পিছনে 1 বছর ঘুরঘুর করার পর এটা কিনেছে সে। এখন তার শার্টে তরকারি পরে নষ্ট হওয়ার পরও সে সুমিনকে কিছুই বলে না। জিউন মনে মনে বলে
বদমাইশ, আমার থেকে ঝগড়া করে এই শার্ট কেনার পর আর এক প্রেমিকার সামনে মহান সাজা হচ্ছে। এত দামি শার্ট নষ্ট হয়েছে, এরপরও সে সুমিনকে কিছুই বলছে না। এদিকে জিউন নোটিস করে সুমিন এইবারও ম্যানেজার কিমকে পটিয়ে আর জিউনের প্রজেক্ট চুরি করে ম্যানেজার হয়েই যাবে যদি তাকে এখনই না আটকানো হয়। কিন্তু এই ম্যানেজার কিমের তো সুমিনের প্রেমে পড়ে অবস্থা খারাপ, তাই সে অন্য কারো প্রজেক্ট দেখতেই চায় না। তাই জিউন তার সাথে ইয়ান ইয়ংকে সাথে নিয়ে কাজে লেগে পড়ে। আর সুমিন ভাবে এরা এত একসাথে কি মিটিং করে। তারপর সে লুকিয়ে দেখে জিউনের প্রজেক্টটা। রাতে কিমকে খাবার খাওয়ার বাহানায় বলে, আপনি জিউনের প্রজেক্টকে একসেপ্ট করে নিন আর পরে সেটা আমার নামে দিয়ে দিবেন, আর আমরা পরে একসাথেই কাজ করব। এখন এই কথা শুনেই তো ম্যানেজার কিম কল্পনা করে ফেলে সে সুমিনের সাথে বিয়ে বাচ্চা সব করে নিয়েছে। এদিকে সুমিন জিউনকে একজোড়া ইয়াররিং গিফট করে, যেটা দিয়ে তাকে বলে সে যেন রিইউনিয়নের পার্টিতে এটা পরে আসে। কিন্তু জিউন তো জানে গত জীবনেও এই একই ইয়াররিং দিয়েছিল সুমিন তাকে, আর সেটা পরে সে যখন রিইউনিয়ন পার্টিতে গিয়েছিল তখন জিউনকে স্কুলে বুলিং করা মেয়েগুলো তাকে আরো বেশি বেশি বুলি করতে থাকে। আর এই কানের দুল নিয়ে তারা মজা করে আর বলে, আরে এই জিউন এত বড় হয়েছে তাও সুমিনকে কপি করা ছাড়লো না। আসলে সুমিন ইচ্ছা করেই তার মতো সেম সেম ইয়াররিং জিউনকে দিয়েছিল, তাও আবার নকল। তাই ওই মেয়েরা সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। তো এইসব কথা জিউন তার বর্তমান জীবনে ভাবে আর সিদ্ধান্ত নেয় সে ওই পার্টিতে যাবে না। কিন্তু সুমিন আর মিনহান তাকে কল করে নাটক করতে থাকে। জিউন তখন বলে, আরে এরা আমাকে কি মনে করে, তাদের আঙুলে আমাকে নাচানোর এত শখ, এখন তো আমি আর তাদের কথায় নাচবো না। তো তখন তার সাথে দেখা হয় জিহিউকের। জিহিউক বলে, এই কানের দুলগুলো পরো না, এগুলো পরলে মানুষ তোমার মজা করতে পারে, কারণ এইটা একটা নামি দামি ব্র্যান্ডের কপি। তো জিউনের মনে হয় এই একই কথা তাকে জিহিউক আগের জীবনেও বলেছিল, কিন্তু তখন তো জিউনের মাথায় বন্ধুত্বের ভূত চেপেছিল। তাই তখন উল্টো সে জিহিউকের কথায় রেগে গিয়েছে যে তুই আমার বন্ধুর দেওয়া গিফটকে অপমান করার কে। তবে এইবার আর সেই রকম কিছুই সে বলে না, কারণ এখন তো সে জানে তাদের সবার আসল রূপ। তো জিউনের মাথায় এখানে বুদ্ধি আসে একটা, যে সুমিন আর মিনহান তো এমনিতেই আমাকে বিয়ের পর ধোকা দিবে, তাহলে তাদের এই ধোকাটা না হয় আমি বিয়ের আগেই খেয়ে নিলাম। তাই জিউন তার বাড়িতে মিনহান আর সুমিনকে ডাকে, কিন্তু সুমিন রেগে বলে সে আসতে পারবে না। আর এইদিকে মিনহান তো মুড নিয়ে আছে যে জিউন ডেকেছে, কিছু তো একটা হবে। তবে জিউন যখন দেখে তার প্ল্যানিং তার উপরেই উল্টো ভারী পড়েছে, তখন সে বুঝতে পারে না যে সে কি করবে। আর তখনই দেখা যায় কলিং বেল বাজে আর সেখানে একটা ডেলিভারি বয় আসে। সে বলে যে খাবার অর্ডার করা হয়েছিল, তবে মিনহান আর জিউনের মধ্যে কেউই তো অর্ডার করেনি। কিন্তু ছেলেটা বলে অর্ডার তো এখান থেকেই এসেছে। তখন মিনহান তার সাথে রাগারাগি করতে রুম থেকে বেরিয়ে আসে। তখন জিউন তাকে বাইরে রেখেই দরজা লক করে দেয়। মিনহান বলে, এটা কি করলে, দরজা খোলো। কিন্তু সে কোনোভাবেই দরজা খোলে না। আর এদিকে দেখা যায় এই ডেলিভারি বয় গিয়েছিল জিহিউকের কথায়। হয়তো সে কোথাও না কোথাও জানতো যে জিউনের সাথে খারাপ কিছু হতে পারে। এরপর দেখা যায় ডেলিভারি বয় ডেনের বন্ধু তার উপর রেগে আছে। তখন সে তাকে বলে, আমি গিয়েছিলাম জিহিউকের কথায়, আর তুমি তো জানো সে কিছুতেই কিছু বলে না, শুধু তার চোখের চশমা উপর নিচে করে আর আদেশ করে। এদিকে আমরা একটা শেফকে দেখি যার নাম ইনহো। আর এই ইনহোকে এসেও জিহিউক স্কুলের রিইউনিয়ন পার্টিতে ইনভাইট করে। তাকে একজন এসে বলে, বেকার বেকার তুমি যেও না ওই রিইউনিয়নে, কারণ সেখানে তোমার এক্সও আসবে আর শুধু শুধু তোমার তামাশা হবে। তখন ইনহো একটা ফ্ল্যাশব্যাক দেখে যে স্কুলে তার সামনে জিউন আর সুমিনকে রেখে বলে, তুমি আমার মন ভেঙেছো, তোমার কখনোই ভালো হবে না, পাপ লাগবে, দেখে নিও। এখন এখানে এদের দুজনের মধ্যে কাকে এই কথা বলেছে সে আর কে তার এক্স, সেটা এখানে ক্লিয়ার করা হয়নি, এটা সামনেই করা হবে। এদিকে জিউন সাজগোজ করছিল আর সে ভাবছিল কি করলে একটু বেশি সুন্দর হতে পারবে সে, কারণ এইটা তার স্কুলের রিইউনিয়ন পার্টি, এখানে তাকে সুন্দর হয়ে যেতেই হবে। এরপর পার্টির সময় চলে আসে। তখন সুমিন মেসেজ করে জিউনকে আর বলে, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। সুমিনের নিয়তি তো ছিল তাকে ডেকে নিয়ে অপমান করা। তো পার্টিতে এসেই সুমিন আর তার বাকি ফ্রেন্ডরা জিউনকে নিয়ে মজা করা শুরু করে। কিন্তু যখন জিউন আসে তারা সবাই তো শকড, কারণ তাকে খুব রিচ লাগছিল। তো এখন এত তাড়াতাড়ি কি করে রিচ আর সুন্দর লাগছে জিউনকে তা জানতে হলে আমাদের যেতে হবে সেই সময় যখন জিউন টেনশনে ছিল। সে চিন্তা করছিল সে কি পড়বে আর না পড়বে। ওই সময় তাকে ইয়ন জানায় তার ইনভেস্ট করা টাকা বেড়ে গিয়েছে। তাই জিউন গিয়ে শপিং মলের সামনে সুমিনের দেওয়ার রিংগুলো দেখে, যেগুলো আসলে নকল ছিল। আর এইসব দেখে জিউন মনে করে কি করে সব সময় সুমিন জিউনকে কাজের লোকের মতো খাটিয়েছে। আর বোকা জিউন ভাবতো সে তার বন্ধু, তাই সে তার জন্য কিছু করতেই পারে। আর সে তার সব কথাই মেনে নিত একদম অন্ধের মতো। তারপর সেখানে ইয়নের সাথে দেখা হয় জিউনের।
আর জিউন তাকে সব কথা শেয়ার করার পর ইয়ন তাকে নিয়ে সেলুনে যায় যাতে সে তাকে মডার্ন করে নিয়ে আসতে পারে। রাতে ম্যানেজার কিম মেসেজ দেয় তাকে আর বলে, তোমার প্রজেক্টটা ভালো কিন্তু অনেক ভুল আছে, তাই আমি এটা সুমিনকে দিয়ে দিব, সে ঠিক করে কাজ করে দিয়ে দিবে আমাকে। জিউন বলে, আরে ভাই, আমার কাজ আমার ভুল, আর একজন কেন ঠিক করতে যাবে? তারা কি এখনো ভাবছে যে আমি বোকা আছি? তোমাদের সব ধোকাবাজি আমি জানি। তখন জিউনের কথা হয় সুমিনের সাথে, আর সুমিনও এখানে নির্লজ্জের মতো তার প্রজেক্ট চায় আর বলে, তোমার প্রজেক্টটা পেলে আমার জবটা কনফার্ম হয়ে যেত। জিউন বলে, আমি কেন তোমাকে আমার প্রজেক্ট দিতে যাব বুঝলাম না, আর আমি তোমার সিনিয়র কোম্পানিতে, তাই আমাকে নাম ধরে ডাকতে আসবে না, রেসপেক্ট দিয়ে কথা বলা শেখো। এইসব কথা শুনে তো সুমিনের মাথায় ঘুরে যাওয়ার অবস্থা হয়, কারণ কাল পর্যন্ত তো আরেক রকম ছিল জিউন, আজ হঠাৎ করে কি হয়ে গেল? সুমিন তারপর তার ম্যানেজার কিমের সাথে দেখা করে আর তাকে আবারও বোকা বানিয়ে জিউনের প্রজেক্টটা নিয়ে নেয়। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে জিউন স্কুল রিইউনিয়ন পার্টিতে এসেছে আর তাকে দেখে তো সবার হুশ উড়ে গেছে। তারা ভাবে, আরে এইটা সেই মেয়েটা না যে চশমা পরে ভয়ে এক কোণে বসে থাকতো? তার এত পরিবর্তন কি করে সম্ভব? তখন সেখানে সেই ইয়াররিংটা দেখে সবাই, আর দেখা যায় এখানে জিউনের কানে অরিজিনালটা আর সুমিনের কানে নকলটা। সবাই তাকে বলে, ছি ছি সুমিন, তুমি কিনা জিউনকে কপি করো। তখন জিউন ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় ইউন বলে, এই যে কানের দুল, এটা 3 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে অরিজিনাল আর পরের দুইটাই হচ্ছে কম দামি আর খারাপ, আর সুমিনের কানের দুলটা হচ্ছে 2 নাম্বার, আর তোমাকে যেটা দিয়েছে সেটা একদমই খারাপ, অর্থাৎ 3 নাম্বার, আর যেটা আমার কানে আছে ওইটা 1 নাম্বার। আর ইয়ন এখানে তার কানের দুলগুলোই দিয়ে দেয় জিউনকে। তারপর ওই পার্টিতে জিউনকে সবাই জিজ্ঞেস করে, তুমি সুমিনের বয়ফ্রেন্ড মিনহানের উপর ট্রাই করছো তাই না? আর সুমিন তোমাকে এত বড় কোম্পানিতে জব দিল আর তুমি তার বয়ফ্রেন্ডকে নিয়েই এইসব করছো, লজ্জা করছে না? তখন জিউন তাকে তার কার্ড দেখায় আর বলে, এই দেখো, আমি এই কোম্পানিতে গত 7 বছর ধরে কাজ করছি আর আমার একটা পজিশন আছে। আর সুমিনের কথা বলছো, তাকে তো আমি 1 বছর হলো জব দিয়েছি। তারপর একটা মেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তার আইডি কার্ডে 1 বছরই দেখেছি। এরপর জিউন কল করে মিনহানকে আর তাকে বলে, তুমি কেমন আছো? তখন সেখানে সব মেয়েরা হাই বলে তাকে আর জিজ্ঞেস করে, তুমি কি জিউনের বয়ফ্রেন্ড? মিনহান তো বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো জিউনের বয়ফ্রেন্ড। তারপর জিউন তাদেরকে সব বলে চলে যাচ্ছিল। তো এখানে তারা স্কুলের ইনহোর ব্যাপারে কথা বলে। তারা বলে, তুমি স্কুলে সুমিনের সাথে ইনহোর ব্রেকআপ করিয়েছিলে তাই না? জিউন তখন বারবার বলে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলই না কখনো, কিন্তু তারা একদমই বিশ্বাস করে না। আর সুমিনও বলে যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই ছিল, কিন্তু সে এই ব্যাপারে জিউনকে কিছুই বলেনি। তারপর যখন কেউ জিউনের কথা বিশ্বাস করে না, তখন সেখানে ইনহো আসে আর সে এসে বলে, হ্যাঁ জিউন ঠিক বলছে, আমি সুমিনের সাথে কখনোই ডেট করিনি, আমাদের সম্পর্ক ছিল না কখনো। আর ওই পার্টির সবাই তখন জিউনকে বিশ্বাস করে আর বুঝতে পারে সুমিন এতদিন যাবৎ তাদেরকে মিথ্যা বলে এসেছে। এরপর জিউন সেখান থেকে বাইরে চলে যায় আর জিহুক তাকে দেখে থমকে যায়, কারণ তার লুক তো পুরাই চেঞ্জ ছিল। তখন জিহিউক দেখে ইনহো এসে জিউনকে প্রপোজ করে, কারণ সে তাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে। জিহিউক তো এটা দেখে শকড আর সে বলতে থাকে, আরে আমার প্ল্যানিং তো আমার উপরই উল্টো পড়েছে, আমার পছন্দের মেয়েকে এসে সে কি করে প্রপোজ করতে পারে? তারপর দেখা যায় ইনহো জিউনের কাছে তার নাম্বার চায়। তখনই জিহিউক কল করে তাকে তার অফিসে আসতে বলে। আসার সময় জিউন ভাবে তার জীবন গত জীবনের থেকে এই জায়গায় এসে বদলে যাচ্ছে, কারণ এই সব কিছু তো তার ওই জীবনে ছিল না। অফিসে আসার পর জিহিউক বলে, আমাদের একজন ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তুমি শুধু আমার কথায় হ্যাঁতে হ্যাঁ বলবে আর নাতে না। এরপর তারা দুইজন মিটিং করতে আসে আর এসেই এখানে জিউন সেই লোকটাকে দেখে আর বলে, আরে এই বদরাগী লোকটা এখানে? আসলে এই লোকটা একবার ফ্লাইটে অনেক ঝামেলা করেছিল আর এই লোক মেয়েদেরকে ভালো চোখে দেখে না। লোকটা যখন জিউনকে বলে, এরকম সুন্দর মেয়েদেরকে দেখেই তো বিজনেস করার মোটিভেশন মিলে, আর এসব বলে যখন হাত মেলাতে যায় তখন পজিটিভ জিহিউক এসে নিজে তার সাথে হাত মেলায়। এদিকে হেজি আর তার বুলিং দল সবাই ইচ্ছা মতো ধোলাই দেয় সুমিনকে তারা সব কথার জবাব দেয় আর তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এদিকে ওই লোকটা মিটিং এর মধ্যে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন জিউন তাকে বুঝাতে গেলে সে বলে, শোনো, তুমি হচ্ছ মেয়ে আর তোমার কাজ শুধু সুন্দরভাবে স্মাইল করতে থাকা। জিহিউক বলে, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই তার সাথে সম্মান দিয়ে কথা বলুন। এদিকে মিনহানকে তার বন্ধু বলে, তুই তোর গার্লফ্রেন্ডকে দেখে রাখ, কখন না আবার অন্য কারোর সাথে পালিয়ে যায়। মিনহান ভাবে কথা তো ঠিকই বলেছে। এদিকে জিহিউক
জিউনকে নিয়ে বাড়ি ফিরছিল। তখন জিহিউক তাকে সরি বলে আর তাকে আজকের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জিউন বলে আজ তার স্কুলে রিইউনিয়ন পার্টি ছিল, সেখানে তার দেখা হয় তার স্কুল ফ্রেন্ডের সাথে। ইনহোর ব্যাপারে সে তাকে বললে জিহিউক বলে তো তোমার কি তার প্রতি ফিলিংস আছে? জিউন বলে আরে না, আমার কোনো ফিলিংস নেই, কারণ আমার তো বয়ফ্রেন্ড আছে। এই কথা শুনে জিহিউকের আরো রাগ হয় যে তার নাকি বয়ফ্রেন্ড আছে, তাও শয়তান মিনহান। তখন সেখানে জিউন মিনহানকে যেতে দেখে আর এটা দেখে সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আর তার এই কিউট কিউট অবস্থা দেখে তো জিহিউক রাগের মধ্যেই হেসে ফেলে। তারপর তারা দুইজন একটা জায়গায় নামে আর সেখানে নেমে তারা গল্প করে। জিউন বলে আপনাকে না লেন্সে ভালো লাগবে, চশমা ছাড়া। জিহিউক তখন একটু লজ্জা পায়, কারণ নিজের পছন্দের কারো কাছ থেকে নিজের সম্পর্কে শুনতে পারলে একটু তো লজ্জা লাগবেই। এরপর তারা দুইজন তাদের বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে জিউন ইয়ানের একটা নোট পায়। সেখানে সে বলে নতুন জীবনের জন্য একটা নতুন বাড়ি দরকার তোমার। জিউন বলে হ্যাঁ, এইটা তো ঠিক বলেছে। তারপর জিউনের সাথে কথা হয় ইনহোর। আসলে স্কুলে ইনহো জিউনকে পছন্দ করত। একবার তাকে বলতে গেলে সুমিন মাঝখানে তাদের মধ্যে ঝামেলা করে আর তাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। সুমিন জিউনের আড়ালে ইনহোর লাভ লেটারে উল্টো পাল্টা উত্তর দেয়। এ কথা জানার পর বর্তমানে জিউন বলে তোমার সাথে যদি কখনো আমার দেখা হয় তাহলে তখন তুমি আমাকে সেই লেটারটা দেখিয়ে দিও, কারণ জিউন তো জানে সে তার লেটারের কোনো রিপ্লাই দেয়নি আর এগুলো ওই শয়তান সুমিনেরই কাজ। পরের দিন জিউন অফিসে আসলে সবাই তার দিকে পাগলের মতো তাকিয়ে থাকে, কারণ তাকে এতটাই ভালো লাগছিল। মিনহান এসেও বলে বা আমার গার্লফ্রেন্ড এত সুন্দর আমি নিজেই জানতাম না। তখন সেখানে জিহিউক আসে আর তাদেরকে কাজ দেয় আর সবাই এখানে জিহিউককেও চশমা ছাড়া দেখে। এতে সবাই তারও অনেক প্রশংসা করে। এরপর মিনহান জিউনকে জিজ্ঞেস করে তুমি জিহিউকের সাথে কোথায় দেখা করেছিলে কাল রাতে? জিউন বলে কাল রিইউনিয়নের বাইরে দেখা হয় তার সাথে, আমাদের কাজে যাওয়ার কথা ছিল। তারপর মিনহান জিউনের উপর চেঁচামেচি করে। তখন তার উপর কফি ফেলে দেয় জিউন আর মিনহান সেখান থেকে পালিয়ে যায়, কারণ কফিটা তো আর নর্মাল জায়গায় পড়েনি। এদিকে জিউনের কাছে সুমিন অনেক করে ক্ষমা চায় আর সে বলতে থাকে সে তার নামে কাউকে কিছুই বলেনি। জিউন মনে মনে বলে আমি আর আগের মতো বোকা জিউন নই যে আমি তোর সব কথায় বিশ্বাস করে নিব, কারণ এখন আমি তোর আসল সত্যিটা জানি। তোকে বিশ্বাস করেই তো ভবিষ্যতে মোড়ে আমি আবার এখানে এসেছি। আমি আমার জীবনে দ্বিতীয়বার চান্স পেয়েছি, তাই এখন আর তোকে বিশ্বাস করব না, কিন্তু তারপরও তোকে আমার সহ্য করতে হবে, কারণ আমার ভাগ্য আমি তোকে দিতে চাই। এরপর জিউন বলে আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি ওইসব মনে রাখিনি, আমি ইনহোর সাথে দেখা করতে যাচ্ছি। সুমিন বলে কিন্তু তোমার বয়ফ্রেন্ড মিনহানের খারাপ লাগবে না তুমি যদি অন্য কারোর সাথে দেখা করো? জিউন বলে আরে না, মিনহানের তো স্টক মার্কেটে অনেক টাকা হয়েছে, তাই আমরা তাড়াতাড়ি বিয়েও করে নিব। এখন লোভী সুমিন এইসব শুনে তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিল না। এরপর জিহিউক বলে জিউন তুমিও কি আমার মতোই অন্য কারো কথায় ড্রেস পরেছ, যেমন আমি তোমার কথায় লেন্স পরেছি? জিউন তখন হাসে আর বলে আরে না, আমার নিজের ভালো লাগে তাই পরেছি, তুমিও নিজের স্টাইল কিছুটা পরিবর্তন করো। তো জিউনের মনে হয় যে হয়তো জিহিউক তাকে পছন্দ করে আর সেও এখন জিহিউকের প্রতি কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। তো রাস্তায় জিউন ইয়নকে দেখে আর খুব খুশি হয়, কারণ আজ সে দামি একটা ব্র্যান্ডের শপিং করে। তখন সেখানে দেখা যায় তার সাথে আছে জিহিউক আর জিউন ভাবে তারা কি তাহলে কাপল? এখন জিউন তো টেনশনে পড়ে যায়, একদিকে তার ক্রাশ আরেকদিকে তার বেস্ট ফ্রেন্ড। তারপর আমরা দেখতে পাই আসলে ইয়ন হচ্ছে জিহিউকের নিজের বোন, তারা কোনো কাপল নয়। এরপর জিহিউক ক্যারাটে প্র্যাকটিস করে আর সেখান থেকে যখন ফ্রেশ হয়ে আসে তখন দেখা যায় তার বুকেও সেই মার্ক, অর্থাৎ সেই লাভ শেপটা যেটা ছিল জিউনের টাকাতে। এখন এইটা দেখে মনে হচ্ছে এদের দুজনের মধ্যে পুরাতন কোনো সম্পর্ক তো আছেই। তো তখন আমরা দেখি জিহিউক একটা বিড়ালের সাথে কথা বলছে আর এখানে সে বলে কি করব, জিউনকে বলবো যে সে যেন মিনহানকে বিয়ে না করে, সে বিয়ে করলে তার বেস্ট ফ্রেন্ড আর তার হাজবেন্ড মিলে তাকে খুন করে ফেলবে ভবিষ্যতে। তো এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি জিহিউকও জিউনের মতো ভবিষ্যৎ থেকেই এখানে এসেছে। তো তারপর আমরা 2023 সালের দৃশ্য দেখি যেখানে জিউনের ছবি রাখা আছে, সে মারা গিয়েছে আর তখন তার হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ডকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন জিউনের ফিউনারেলে তার সব বন্ধুরা কথা বলছিল যে রিইউনিয়ন পার্টিতে তাকে তারা কতটা অপমান করেছে আর এখানে ইনহোও ছিল। তো এই সব কথা জিহিউকও শুনতে পায়, তাই তো সে যখন অতীতে আসে সে জিউনকে প্রতিবার সাহায্য করছিল, কারণ সে জানে ভবিষ্যতে তার সাথে কি কি ঘটতে চলেছে। তার বন্ধুরা যে তাকে বাজেভাবে বুলি করবে সে এই বিষয়ে জেনে আগে থেকেই সব প্ল্যানিং করে রাখে যেন জিউনকে কেউ হার্ট করতে না পারে এইবার। আর জিহিউক ভবিষ্যৎ থেকেই অতীতে আসে একটা বিড়ালের কারণে, কারণ ওই বিড়ালকে বাঁচাতে গিয়েই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন তার
তার চোখ খোলে 2013-তে, তার সাথে বুকে সেই হার্ট শেপটা নিয়ে। এরপর আমরা 2005 সালের দৃশ্য দেখতে পাই। তখন জি হিউককে তার বন্ধুরা পার্টির টাকা দেওয়ার জন্য ধরে। যেহেতু জি হিউক অনেক রিচ ছিল, তাই সে তাদের সেটা দিয়েও দেয়। তো আসার সময় জি হিউকের সাথে প্রথমবারের মতো দেখা হয় জিউনের, আর সে ছিল মাতাল অবস্থায়। তখন তাকে কিছু ছেলে বিরক্ত করছিল, আর জি হিউক এসে তখন তাদেরকে বিদায় করে। জি হিউক বলে, তুমি এখানে একা কি করছো? জিউন বলে, আমার বাবা নেই, কেউ নেই, আমি একদম একা, আর আমি একটা লুজার। তারপর তারা দুইজন এক জায়গায় বসে কথা বলে। জিউন বলে, আমার কেউ নেই, তবে একটা বেস্ট ফ্রেন্ড আছে সুমিন, কিন্তু আমার খুব প্রয়োজনে তাকে আমি কখনোই পাই না। সে অনেক সুন্দর আর পড়াশোনায় অনেক ভালো। আমার মতো একটা লুজারকে সে বন্ধু বানিয়েছে। জি হিউক বলে, তোমার উচিত তোমার বরাবরের কাউকে বন্ধু বানানো, যার সাথে তুমি কমফোর্ট ফিল করবে। তার সাথে বন্ধুত্ব করা ঠিক না যাকে দেখলে তোমার নিজেকে লুজার মনে হবে। জিউন বলে, না, আমি তাকে ছাড়তে পারবো না। এরপর এখানে জি হিউকও তার পরিবারের সম্পর্কে বলে। জিউনের সাথে জি হিউক কেন যেন তার সব কিছু শেয়ার করে। আসলে সেদিন থেকেই সে জিউনকে পছন্দ করে। এরপর জিউন একটা জায়গায় আসে, আর সে একটা বিড়ালের খুবই যত্ন করে, আর এই বিড়ালটা কিন্তু এই গল্পে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তারপর সেখানে প্রতিদিনই জি হিউকও আসতো, আর এই বিড়ালকে সেও অনেক দেখাশোনা করত। আর এভাবেই জি হিউক লুকিয়ে লুকিয়ে জিউনকে দেখতে থাকে, আর তার প্রেমে পড়ে যায়। জিউন ভাবতো যে সে ছাড়াও এই বিড়ালের এত খেয়াল কে রাখত। এরপর চলে আসে 2011 সাল, আর এবছরেই জি হিউক কোম্পানিতে জয়েন করে। আর সেখানে জিউনকে দেখে সে প্রথমে অনেক খুশি হয়, কিন্তু এতে লাভ হয় না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে যায়, আর জিউন মিনহানের সাথে রিলেশনে চলে যায়। এরপর দৃশ্য আসে 2013-তে, আর জি হিউককে অফিসের সবাই দেখে শকড হয়ে যায়, কারণ সে তার সম্পূর্ণ গেট আপ বদলে ফেলেছে। মিনহান তখন জিউনকে বলে, তুমি না একটু কম দেখো ওই জি হিউককে। জিউন বলে, তার গার্লফ্রেন্ড আছে। মিনহান বলে, সব ছেলেরাই এমন বউ গার্লফ্রেন্ড রেখেও অন্য মেয়ের কাছে যায়। জিউন তখন হেসে বলে, হ্যাঁ, যেমন তুমি, কারণ তুমিও তো ভবিষ্যতে এটাই করবে। মিনহান বলে, কি বলছো? জিউন বলে, না মানে তুমি বলেছো সব ছেলেই এমন, তাহলে তুমিও তো ছেলে, তাই না? তাই হতে পারে ভবিষ্যতে তুমিও এমন করতে পারো। তো এরপর দেখা যায় জিউনের প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে সুমিন, আর জিউন ভাবে কত বড় শয়তান, এইবারও আমার প্রজেক্ট নিয়েই নিল সে। এরপর জি হিউক এসে জিউনকে বাইরে যেতে বলে। তখন জিউন বলে সে আজ অন্য কোথাও যাবে। বেচারার তো মনটাই খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় জিউন আসে ইনহোর সাথে দেখা করতে, আর ইনহো এখানে সেই লেটারটা দেখায় যেখানে খুব বাজে বাজে কথা লেখা ছিল। অন্যদিকে মিনহান সুমিনকে কল করে, আর তার কাছে জিউনের ব্যাপারে জানতে চায়। তখন সুমিন বলে, আমি তো জানি না জিউন কোথায়, তবে হ্যাঁ, সে সেজেগুজে গিয়েছে। তার মাও এমন ছিল, বিবাহিত থেকেও রিলেশন করে পালিয়ে গিয়েছে। তো এইসব কথা শুনে মিনহান খুব রেগে যায়। এদিকে ইনহোকে জিউন বলে, এই লেখা আমার, মানে আমার মতোই হাতের লেখা, কিন্তু এটা আমি লেখিনি, আর আমাদের মধ্যে এখন আর কিছুই সম্ভব না, আমি অন্য কারো হয়ে গিয়েছি। ইনহো বলে, ও ওই যে চশমা পরে বড় বড় সেই ছেলেটার কথা বলছো, তার সাথে রিলেশনে আছো তুমি? জিউন বলে, তুমি চিনো? ইনহো বলে, হ্যাঁ, সেই আমাকে এসে বলেছিল রিইউনিয়নে গিয়ে তোমাকে হেল্প করতে, আর সে তোমার খুব চিন্তা করছিল। আসলে জিউন তাকে সত্যিটা বলে না যে মিনহান তার বয়ফ্রেন্ড, কিন্তু এখন সে তাকে আর ভালোবাসে না, তবে এর থেকে সে বেরও হতে পারছে না। আর জি হিউক তো তার ক্রাশ, তবে সে এখনো তার সাথে কোনো রিলেশনশিপে যায়নি। এদিকে বাইরে থেকে এদের দুজনকে দেখে জি হিউক জেলাস ফিল করতে থাকে। এরপর মিনহান জিউনকে ফলো করে, আর এরপর এসে তার হাত ধরে উল্টোপাল্টা কথা বলে, তার মায়ের ব্যাপারেও খারাপ কথা বলে। জিউন বুঝতে পারে এই সব কিছু সুমিনি তাকে বলেছে। তখন সেখানে জি হিউক আসে, আর মিনহানকে ইচ্ছা মতো মারতে থাকে, আর মিনহান তো কোনো রকমে তার জান বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর জিউন বলে, আপনি এখানে? জি হিউক বলে, তুমি কল রিসিভ করছিলে না, আর আমার টেনশন হচ্ছিল। জিউন বলে, কেন কেন আপনার কেন টেনশন হচ্ছিল? জি হিউক তখন ভয়ে ভয়ে তাকে প্রপোজই করে ফেলে, আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর সেটা অনেক আগের থেকে। জিউন বলে, লজ্জা করে না আপনার ইয়নের মতো ভালো মনের মেয়েকে চিট করতে? সে খুব ভালো, তার সাথে এইসব করবেন না প্লিজ। জি হিউক বলে, এই পাগল মেয়ে কি বলছে? তারপর সে ইয়ানের নাম্বার ডায়াল করে, আর তার নাম সেভ করা মোস্ট বিউটিফুল দিয়ে। আর এইটা দেখে জিউন আরো বেশি জেলাস ফিল করে যে দেখো কি নামে আবার সেভ করে রেখেছে। তারপর এখানে কল করার পর সব ক্লিয়ার হয়ে যায় যে তারা ভাই বোন, আর জিউন তো লজ্জায় বারবার তার কাছে মাফ চায়। এই সব কিছু দূর থেকে সুমিন দেখে ফেলে, আর কল করে মিনহানকে। এখানে জিউন আর জি হিউক গল্প করতে করতে বাড়ির দিকে ফেরে।
তো বাড়ি পৌঁছে দেওয়ার পর জিউনের পেটে গ্যাসের জন্য পেইন হয়। তাই জিহিউক দেখে জিজ্ঞেস করে, তোমার পেটে কি পেইন হচ্ছে? জিউন বলে, আরে না, আমি তো ঠিক আছি, একটু পেইন হচ্ছে হালকা। জিহিউক তখন জিউনের কাছাকাছি যায়, তাকে দেখতে যে সে আসলেই ঠিক আছে কিনা। তখনই দেখা যায় সে তারই উপর বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে সুমিন এসে দূর থেকে মিনহানকে বসে থাকতে দেখে তার কাছে যায় আর নিজের সিম্প্যাথি ড্রামা শুরু করে। আর মিনহানকে এটা বুঝায় যে সেই একমাত্র তাকে বেশি কেয়ার করে, জিউন নয়। অন্যদিকে জিউন জিহিউককে ডাক্তারের কাছে নিয়ে আসে। জিহিউকের হুঁশ ফিরলে জিউন বলে, তুমি হঠাৎ করেই বেহুশ হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে আসি। তখন সেখানে ডাক্তার এসে জিহিউকের রিপোর্ট বলে। ডাক্তার বলে, আপনি আজকাল একদমই ঘুমাচ্ছেন না এবং কোনো কারণে আপনি খুব টেনশনে আছেন, সেই জন্য খাবারও খাচ্ছেন না ঠিক মতো, এই কারণে দুর্বল হয়ে বেহুশ হয়েছেন। তখন ডাক্তার তাকে আরো বলে, আমাদের আপনার আরো কিছু টেস্ট করতে হবে, তাহলে আরো ভালো হবে আপনার জন্য। জিহিউকের তখন মনে পড়ে জিউন বলেছিল তার পেটে পেইন হচ্ছে, তাই ডাক্তারের কাছে সে জিউনকে চেক আপ করার কথা বলে। জিউন বলে, আমি তো এখন ঠিক আছি। জিহিউক বলে, ডাক্তার আপনি তাকে একটু চেক আপ করুন প্লিজ, কারণ জিউনের পেটে সবসময়ই পেইন থাকে। জিউন জিজ্ঞেস করে, কিন্তু আপনি কি করে জানেন আমার পেটে ব্যথা থাকে সবসময়? জিহিউক বলে, না আসলে আমি তোমার টেবিলে পেট ব্যথার ওষুধ দেখি সবসময়, সেজন্যই বুঝতে পেরেছি। ডাক্তার তখন তাদের তর্ক দেখে বলে, আচ্ছা আমরা তাহলে আপনাদের দুজনেরই টেস্ট করে নেই। এদিকে মিনহান যখন সুমিনের কাছে যাচ্ছিল তখন মিনহানকে সে থামিয়ে দেয় আর বলে, আমি এসব করতে পারবো না, আমি আমার বান্ধবীকে ঠকাতে পারবো না, আমাকে যেতে দাও। মিনহানও তখন তাকে আটকায় না, যেতে দেয়। সুমিন মনে মনে ভাবে, এইভাবে হবে না, নাটক চালাতে হবে যেন মিনহান নিজেই তাকে আটকায়। তারপর সুমিন কান্নাকাটি শুরু করে আর বেচারি হওয়ার নাটক করতে থাকে। তারপর মিনহান গলে যায় আর তার চোখের পানি মুছে তাকে বাড়িতে নিয়ে আসে। সুমিন যাওয়ার সময় মিনহানের গালে কিস করে আর বলে, আমারও তোমার সাথে থাকতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের কিছুই করার নেই, আজকের মতো এতটুকুই। তারপর সে রুমে চলে যায়। আসলে যখন থেকে সুমিন শুনেছে মিনহান স্টক মার্কেটে ভালো টাকা পেয়েছে আর সে নতুন বাড়ি কিনবে, তখন থেকেই সুমিন মিনহানকে পটানোর চেষ্টা করছে। এদিকে জিহিউক জিউনকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তাই যত সময় নেওয়ার নাও, কিন্তু উত্তর হ্যাঁতেই দিও প্লিজ, কারণ আমাকে চুজ করলে তোমার জীবনের বেস্ট ডিসিশন হবে এটা। তারপর জিউন সারা রাত ভেবে ভেবে আর ঘুমাতে পারে না। সকালে উঠে কাজে আসার সময় ইনহো তাকে কফি দিতে আসে আর এদেরকে দূর থেকে দেখে জিহিউক, আর এতে তার খুব রাগ হয়। যাই হোক, এরপর সবাই অফিসে আসে আর যখন মিনহান অফিসে আসে তখন সে জিউনের উপর রাগ দেখিয়ে তার ব্যাগপত্র জোরে তার ডেস্কে রাখে আর এই ব্যাপারটা সবাই খেয়াল করে। এরপর মিনহান যখন স্মোক করতে টেরেসে যায় তখন সেখানে জিহুকও আসে। সে এসে মিনহানকে বলে চুপচাপ জিউনের সাথে ব্রেকআপ করে নিতে, কারণ সে সবসময় জিউনকে হার্ট করে, আর যদি সে ব্রেকআপ না করে তাহলে সে তার হাত ভেঙে তারই আর এক হাতে ধরিয়ে দিবে। আর এটাও বলে সে জিউনকে পছন্দ করে, তাই তার দিকে চোখ তুলে তাকানোর আগে সে যেন 100 বার ভাবে। মিনহান তো এই কথা শুনে ভয়ে ভয়ে জিউনের কাছে মাফ চায়, কারণ সে এতদিন ধরে তার সাথে অনেক রাগ দেখিয়েছে, তাকে টর্চার করেছে। যাই হোক, এরপর মিনহান সেখান থেকে চলে যায়। জিউন তখন ভাবে, এই ছেলে তো আগে আমার জীবনটাকে অতিষ্ঠ করে রাখত, আর আজ এত তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিল। এরপর দেখা যায় মিনহান আর সুমিনকে সেটিং করার জন্য জিউন তার কার্ড দিয়ে বলে তারা যেন একসাথে খেয়ে আসে, ঘুরে আসে। আর এইদিকে তাদের প্রজেক্ট নিয়ে কথা হয়, যেখানে ম্যানেজার জিউনকে রাখতে রাজি হয়, তবে তার সম্পূর্ণ ক্রেডিট যাবে তার নিজের উপর। আর এরপর সে এমন সব আইডিয়া দেয় যেগুলো জিউনের একদমই পছন্দ হয় না। এর ফলে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর জিউন এই ব্যাপারে জিহিউককেও কিছুই বলে না। তারপর জিহিউকের সাথে সে ক্যারাটে করতে আসে, আর সেখানে তারা সবাই মিলে খুব মজা করে। এখানে জিউনের আবছা আবছা মনে পড়ে 2005 সালের জিউনের কথা, কিন্তু তার সম্পূর্ণ কথা মনে নেই, কারণ তার ওই রাতে চশমা ছিল না চোখে, সেটা ভেঙে গিয়েছিল। এদিকে জিউনের সাথে মিটিং করা হয় যে কি করে ডিশটা লঞ্চ করলে পপুলার হবে। জিউন বলে মিস্টার ওয়াং এর নাম ইউজ করলে ভালো হবে, কারণ তার নাম অনেক পপুলার। এরপর দেখা যায় তার করা আইডিয়াতে যে ডিশ লঞ্চ করা হয় সেটা ভাইরাল হয়ে যায়, কিন্তু তার কোনো ক্রেডিট নেই, ম্যানেজার সব ক্রেডিট একাই নিয়ে নেয়। তো এরপর মিস্টার ওয়াং এর একটা বিজনেস ট্রিপে যাওয়ার কথা ছিল, আর জিউনের এতদিন এই দিনেরই অপেক্ষা ছিল, কারণ সে ভবিষ্যতে দেখেছে এই বিজনেস ট্রিপে গিয়েই মিস্টার ওয়াং একটা স্ক্যান্ডালে ফেসে যাবে। জিউন বসে বসে এই সবই ভাবছিল, তো তখন সেখানে মিনহান আর সুমিন আসে। সুমিন বলে তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো, তাই তুমি তার ফলাফল অবশ্যই
অবশ্যই পাবে। এখানে সে এই কথা বলে কারণ সে জানে যে এই কাজে জিউনের কষ্ট থাকবে, কিন্তু ক্রেডিট পাবে সুমিন। সুমিন বলে, অনেক দিন আমরা একসাথে খাই না, তাই আমি আজ চিকেন নিয়ে এসেছি তোমার জন্য। তারপর জিউন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি হার্ড ওয়ার্ক করছি আর আমি তার পুরস্কার অবশ্যই পাবো। তারপর সুমিন বলে, এইসব কথা রেখে চলো চিকেন এনজয় করি। তারপর জিউন দেখে এটা হচ্ছে সয়া সস দিয়ে চিকেন, যেটা সুমিনের ফেভারিট। জিউন বলে, তুমি তো বলেছিলে এটা আমার জন্য এনেছো, কিন্তু এই চিকেন তো আমার ফেভারিট না, এটা তো তোমার ফেভারিট। ঠিক আছে, তাহলে তোমরাই খেয়ে নাও, আমি এমনিতেও এই সময় চিকেন খাই না, আমি আসছি, আমার একটা মিটিং আছে। এই বলে সে চলে আসে। এদিকে মিস্টার ওয়াং ফ্লাইটে ছিল, তখন জিউন তাকে কল করে আর বলে, আমাকে তো চিনেনি, আমি জিউন, আর যে প্রপোজালে আপনি কাজ করছেন সেটা ছিল আমার আইডিয়া, কিন্তু এখন আমাকেই এই প্রজেক্ট থেকে সরিয়ে রাখা হচ্ছে, তাই আমি কোম্পানির কাছে এই ব্যাপারে অভিযোগ করব। জিউনকে তখন সে জিজ্ঞেস করে, আমার নাম্বার তুমি কোথায় পেলে? তখন জিউন কল কেটে দেয়, আর তখন সেখানে বিমানবালা আসলে মিস্টার ওয়াং তাকে নিজের দাদাগিরি দেখায় আর অপমান করে। তাকে আটকাতে অন্যরা চলে আসে, তখন সে তাদেরকেও অপমান করে। এরপর বসে বসে সে ম্যানেজার কিমকে কল করে আর জিউনের ব্যাপারে তাকে বলে, আর তাকে সে তার একটা ব্যবস্থা করতে বলে হুমকি দেয়। তার এই সব কথাবার্তার কার্যকলাপের ভিডিও করে কেউ একজন ইন্টারনেটে তা ভাইরাল করে দেয়, আর এটা এতটাই ভাইরাল হয় যে লোকজন সবাই সেই প্রোডাক্টকে বয়কট করতে শুরু করে। সবাই বলে যতক্ষণ না মিস্টার ওয়াংকে বিদায় করা হবে তারা কেউই এই প্রোডাক্ট কিনবে না, আর জিউনকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। এখন কোম্পানি চাপে পড়ে পাবলিকের কথা মেনে নেয়। এই সব নিউজ দেখে জিউন তো অনেক খুশি হয়, আর সে নিজের খুশিতে বিটিএস এর একটা গান শুনতে থাকে। তখনই সেখানে জি হিউক আসে আর এসেই বলে, আমি তোমাকে এখানে এটা বলতেই এসেছি যে মিস্টার ওয়াংকে কোম্পানি থেকে বিদায় করা হয়েছে, আর ম্যানেজার কিমকেও শিক্ষা দেওয়া হয়েছে, কারণ সে তোমার প্রজেক্ট চুরি করেছিল। তুমি আসলেই অনেক ভালো কাজ করেছো, আর এখন থেকে কোম্পানি তোমাকে প্রমোট করবে। জি হিউক তখন এই কথা বলে যেতে লাগে, আর জিউন তখন জি হিউককে আটকানোর সময় তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। দুজনই তখন একসাথে মোবাইল তুলতে বসে, আর সেই সময় জিউনের মোবাইলে বিটিএস এর গান দেখে জি হিউক। জি হিউক বলে, আমারও বিটিএস এর গান অনেক পছন্দ। জিউন বলে, আসলে আমি ডায়নামাইট গান শুনতে চাইছিলাম, কিন্তু সেটা আমি খুঁজে পাইনি। জি হিউক বলে, ডায়নামাইট গানটা ভালো, তবে আমার বেশি পছন্দ স্প্রিং ডে সংটা। এই কথা শুনে জিউন ভাবে, জি হিউক স্প্রিং ডে সং এর ব্যাপারে কি করে জানে, কারণ এই গান তো 2017-তে রিলিজ হয়েছিল, কিন্তু এই সাল এখনো আসেনি, তাই সেটা রিলিজও হয়নি। আর মাঝখানে অনেক সময় জি হিউক আমাকে বলেছিল মিনহান খারাপ ছেলে, সে ভালো নয়, আর সে রিইউনিয়ন পার্টির ব্যাপারেও জানতো, আমার পেটের ব্যথা সম্পর্কেও সে জানে। তখন এই সব কথা মনে করে জিউন তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলছো স্প্রিং ডে সং? তখন জি হিউকের মাথায় একটা কথা ক্লিক করে, সেটা হচ্ছে জিউন বলেছে তার ডায়নামাইট গান পছন্দ ছিল, আর এই গানটা তো 2020 সালে রিলিজ হয়, তাহলে জিউন কি করে জানে এই গানের ব্যাপারে? দুইজনই তখন দুইজনকে অবাক হয়ে দেখে, কারণ তারা এটা জানেই না যে তারা দুজনই টাইম ট্রাভেল করে একই সালে চলে এসেছে। তো তাদের এই গান সম্পর্কে জেনে যাওয়ার কারণে অবশেষে সেই সত্যিটা সামনে আসে তাদের দুজনেরই, যে এরা দুইজনই টাইম ট্রাভেল করেছে। জি হিউক তখন বলে, তো তোমার মতে মিনহানের সাথে সুমিনের বিয়ে হওয়া উচিত? জিউন বলে, হ্যাঁ, কারণ যদি এই রকম না হয় তাহলে মিনহানের সাথে আমার বিয়ে হয়ে যাবে, তারপর সামনে গিয়ে আমার ক্যান্সার হবে, আর আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আর হাজবেন্ড মিলে আবারও ধোকা দিবে, আর শুধু ধোকা নয়, আমাকে তারা খুন করবে, আর আমি চাই না আমার সাথে এমন কিছু হোক ভবিষ্যতে। তাই আমি চাই আমার ভাগ্য পরিবর্তন করতে। তাই আমি যদি আমার ভাগ্য পরিবর্তন না করি তাহলে কিছুই বদলাবে না, আমি ঠিকই মারা যাব। আমি চাই না এভাবে আমার জীবন শেষ হয়ে যাক। আমার জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, আর এই সুযোগ আমি কাজে লাগাবই। জি হিউক বলে, ও আমি তো এত কিছু বদলাইনি, তাই আমি জানিও না, আমি শুধু রিইউনিয়নের ব্যাপারটা বদলেছি। জিউন বলে, তাহলে তুমি এই ইনহোকে এনেছিলে, আর তুমি তার রেস্টুরেন্ট কোথায় সেটা কি করে জানলে? জি হিউক বলে, তোমার ফিউনারেলে এসেছিল তাই। জিউন বলে, ও আমার ফিউনারেল কেমন ছিল? জি হিউক বলে, খুব কষ্টের ছিল, আর অনেক মানুষ অনুতপ্ত হয় তোমার মৃত্যুর পর। জিউন হেসে বলে, এরকম কখনো হতেই পারে না যে আমাকে নিয়েও কেউ ভাববে, আমি তো সেরকম ছিলামই না, সবাই আমাকে অবহেলা করত। জি হিউক বলে, আমাদের এখন অনেক লম্বা কথা বলতে হবে, তাই চলো আগে কোথাও বসি, তারপর কথা বলি। জিউন বলে, ঠিক আছে চলো। এরপর জি হিউক জিউনকে তার বাসায় নিয়ে আসে। জি হিউকের কাছে তার বিড়ালটা আসলে
জিহিউক জিউনকে বলে আসলে সে নতুন মানুষের কাছে যায় না, কিন্তু এখানে হয়ে যায় উল্টো ব্যাপার। বিড়ালটা দেখা যায় জিহিউকের কাছ থেকে নেমে সোজা চলে যায় জিউনের কাছে আর তাকেই আদর করতে থাকে। আর জিউনও তো বিড়ালকে অনেক বেশি পছন্দ করত, তাই তারও খুব ভালো লাগে এইসব। সেও বিড়ালটাকে আদর করতে থাকে। তো এরপর জিহিউক বলে, তো তুমি তাহলে মিনহানের সাথে ব্রেকআপ করে নাও এবং সুমিনের সাথে সম্পূর্ণ সম্পর্কই শেষ করে দাও, তাহলেই তো সব ঝামেলা চুকে যায়। জিউন বলে, আমি এসব করে দেখে নিয়েছি, কিন্তু কোনো ফায়দা হওয়ার নেই। আমি যদি তার সাথে এখন ব্রেকআপ করি তাহলে সে পাগল হতে পারে, আবার হার্ট অ্যাটাকও করতে পারে, অথবা এমনও হতে পারে যে সে আমাকে 10 বছর পরে যেভাবে মেরেছে সেটা আজও মারতে পারে। জিহিউক বলে, তাহলে তুমি খুব দূরে পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না, তুমি দেখে নিও। জিউন বলে, এইসব করেও কোনো লাভ নেই, আমার এখান থেকে পালালে চলবে না, এখানে থেকেই লড়াই করতে হবে, নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হবে। আর এই জন্যই আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার এই হাতে পুড়ে যাওয়ার একটা নিশানা ছিল, কিন্তু এখন সেটা তোমার হাতে আছে, তার কারণ তুমি আমাকে এইবার গরম পানির হাত থেকে বাঁচিয়েছিলে, যার জন্য তোমার হাত সেদিন পুড়ে গিয়েছে। এর মানে হলো যা হবার তাই হবে, কিন্তু আমি আমার ভাগ্য বদলাতে পারবো। যা আমার ভবিষ্যৎ আছে তা আমি এখানে ঠিক করার মাধ্যমে বদলে দিতে পারি চাইলেই। যেমন ধরো, ব্যথার বদলে ব্যথা, আর বিয়ের বদলে বিয়ে, আর তার সাথে মৃত্যুর বদলে মৃত্যু অবশ্যই হবে। তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ফিউনারেল থেকে আসার সময় জিহিউক খুব কষ্টের মধ্যে ছিল। তার গাড়ি তখন খারাপ হয়ে যায় আর সে বৃষ্টিতেই ভিজে ভিজে জিউনের জন্য কান্নাকাটি করতে থাকে। তখন সেখানেই সেই ট্যাক্সিটা আসে যেখানে জিউনের বাবা ছিল। তারপর জিউনের বাবা জিহিউককে গাড়িতে তুলে জিজ্ঞেস করে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলেছেন। জিহিউক বলে, হ্যাঁ তেমনই হয়েছে, আমি আমার চান্স, সময়, সুযোগ সব হারিয়ে ফেলেছি, আর এখন তো অনেক দেরিও হয়ে গিয়েছে। সে চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমি কেন আমার সুযোগকে কাজে লাগালাম না। আমার এখন প্রচন্ড রিগ্রেট ফিল হচ্ছে, কেন আমি তাকে আগলে রাখলাম না। যদি আমি তাকে আগলে রাখতাম তার নিশ্চয়ই কোনো ক্ষতি হতে দিতাম না। জিউনের বাবা তখন বলে, আচ্ছা মনে করো জীবন তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছে, তাহলে তুমি কি করবে? জিহিউক বলে, এটা অসম্ভব, আমি আর কখনোই কোনো চান্স পাবো না। জিউনের বাবা বলে, আচ্ছা তাও তুমি মনে করো তুমি একটা চান্স পেয়ে গিয়েছো, তাহলে তুমি কি করবে? জিহিউক তখন বলে, যদিও আমি জানি না এটা আর সম্ভব কিনা, তাও যদি আমাকে জীবন সেকেন্ড চান্স দেয় তাহলে আমি তাকে সবকিছুর থেকে আগলে রাখবো, তাকে অনেক ভালোবাসা দিব, আর আমার সেই সব চান্সগুলোকে কাজে লাগাবো একদম সঠিক সঠিক সময়, যাতে তাকে আর কোনো কিছুতে কষ্ট পেতে না হয়, আর আমারও তাকে হারাতে না হয়। অর্থাৎ সে জিউনের কথাই বলছিল। এরপর দৃশ্য আসে বর্তমানে, অর্থাৎ 2013 সালে আর কি। আর জিউন বলে, তোমার সাথে কি হয়েছিল পরে? আমি তো ভেবেছিলাম আমি মারা গিয়েছি, কিন্তু যখনই চোখ খুলি আমি দেখি আমি 2013 সালে আছি। জিহিউক বলে, আমার সাথেও এমনটা হয়, আমি ঘুমিয়েছিলাম, চোখ খুলেই দেখি 2013-তে আমি। এখানে জিহিউক একটা কথা লুকিয়ে যায় যে জিহিউকের ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সে তারপরই 2013-তে আসে। এখন জিহিউক এইটা ভেবে টেনশন করে যে সে যদি নিজের ভাগ্য না বদলায় তাহলে জিহিউক ওই ভবিষ্যতে ঠিকই মারা যাবে। তো পরের দিন আমরা মিস ইয়াংকে অফিসে আসতে দেখি। সেখানে সবাই মিল্কিটের ব্যাপারে কথা বলতে থাকে যে এইটা তো ভাইরাল হলো, তারপরও অন্য দলের হাতে চলে যাবে। ইয়াং তখন আফসোস করে, আর এইদিকে মিস্টার লি এর সাথে ইয়াং এর দেখা হয়। তখন লি তাকে ইগনোর করে, তার কারণ তাদের দুজনের সম্পর্ক ছিল। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লি ইয়াংকে বলছে, তোমার মতো মেয়েদেরকে আমি পছন্দই করি না। এখন তারপর সে তাকে আরো কি বলে সেটা আর এখানে দেখানো হয় না। এখন মিস্টার লি কোম্পানিতে এসেই একদম তুফান শুরু করে দেয়, কারণ সে এখন এখানে নতুন HR। অন্যদিকে আমরা জিহিউককে দেখি, সে ঘুমিয়েই ছিল। তখনই তার কাছে ইয়নের কল আসে, আর সে কল পেয়েই সিরিয়াস হয়ে কোম্পানিতে চলে আসে। আর প্রথমেই সে মিস্টার লি এর সাথে দেখা করে। আসলে মিস্টার লি হচ্ছে জিহিউকের সৎ ভাই। তো জিহিউক আর লিকে দেখে মনে হয় তাদের মধ্যে তেমন মিল নেই। জিহিউক বলে, তো তোমার ট্রান্সফার HR হিসেবে হয়েছে? মিস্টার লি বলে, হ্যাঁ, তার জন্য আমি স্যালারি পাই, আর আমাকে এখানে চেয়ারম্যান পাঠিয়েছে। জিহিউক বলে, আমার মনে হয় না তোমাকে তিনি পাঠিয়েছেন। মিস্টার লি বলে, চেয়ারম্যান যা ইচ্ছা তাই করতে পারেন, এখন হোক সেটা কোম্পানির জন্য অথবা ফ্যামিলির জন্য। তারপর মিস্টার লি জিউনের ছবি বের করে আর বলে, আমার মনে হয় না এই মেয়ে তোমার টাইপের, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই প্রজেক্টটা জিউনকে দিতে চাইছো, কিন্তু তোমাকে এই প্রজেক্ট মিস ইয়াংকে দিতে হবে যতক্ষণ না এটার ইনভেস্টিগেশন শেষ হবে।
কিন্তু তুমি জিউনকে টিমের মিটিং এর জন্য আনতে পারো। তাকে দেখে আমার কাছে খুব বেশি হাম্বল লাগে, তাই আমার মনে হয় না সে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবে বলে। জিহিউক বলে, এই প্রজেক্ট এমনিতেই কত মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, আর তুমি বলছো এই মেয়ে কাউকে ইনফ্লুয়েন্স করেনি। এদিকে মিটিং এ জিউন আগ্রহের সাথে বসেছিল যে সে এই প্রজেক্টের লিড হবে। তখন জিহিউক মন ভারী করে বলে, এই প্রজেক্টকে মিস ইয়াংই লিড করবে, আর মিস ইয়াং এর আন্ডারে 3 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে যারা এই প্রজেক্টকে অ্যাসিস্ট করবে, আর তারা হচ্ছে মিস ইয়ন, সুমিন আর মিনহান। এই কথা বলেই জিহিউক চলে যেতে থাকে। জিউন তখন তার কাছে গিয়ে বলে, এই প্রজেক্ট তো আমার লিড করার কথা ছিল, তাহলে এইসব কি হলো? জিহিউক বলে, এই প্রজেক্টকে মিস ইয়াংই ভালো করে লিড করতে পারবে। জিউন বলে, সেটা ঠিক আছে, কিন্তু এই প্রজেক্টের আন্ডারে 3 জন অ্যাসিস্ট্যান্ট আছে, তাও আবার তাদের মধ্যে সুমিন আর মিনহানও আছে। এটা একটু বেশি হয়ে গেল না? জিহিউক বলে, এটাই তো ভালো, তাই না? কারণ তুমিই তো চেয়েছিলে সুমিন আর মিনহান কাছাকাছি থাকুক। এদিকে প্রজেক্টের ভেতর মিনহানের নাম দেখে সে তো নিজে খুব খুশি। তবে মিস ইয়াং বলে, এটা কোনো কিছু হলো যে এই প্রজেক্টের ভেতর 3 জন অ্যাসিস্ট্যান্ট থাকবে? ইয়ন বলে, হতে পারে কোম্পানি এই প্রজেক্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে, আর এমনিতেও এই প্রজেক্ট এখন কোম্পানির জন্য ড্রিম প্রজেক্ট হয়ে গিয়েছে। বেচারি জিউন, যেই প্রজেক্টের আইডিয়া তার ছিল, তার কোনো ক্রেডিটই সে পায় না। এদিকে জিহিউক অনেক রাগের মধ্যে ছিল। তখন সে জিউনের বলা ওই কথাগুলো বুঝতে পারে যে তাদের দুজনেরই 2023 সালে যে ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হয়েছিল সেটা জিউনের বাবা, আর তার যেই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যদি এই জীবনে না বদলায় তাহলে 10 বছর পর অবশ্যই সেই অ্যাক্সিডেন্টটা তার সাথে হবে। এই সব ভেবে জিহিউক অনেক মন খারাপ করে ফেলে, কারণ সে যদি 10 বছর পর বেঁচে থাকতে চায় তাহলে এই জীবনে তার বদলে অন্য কারো অ্যাক্সিডেন্ট হতেই হবে, না হলে তার ভাগ্য বদলাবে না। জিউনের কথা অনুযায়ী তো তার এমনটাই মনে হয়। জিহিউক এরপর ইনহোর রেস্টুরেন্টে আসে, আর সে অনেক ভেঙে পড়েছিল। ইনহো এসে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আজও আমাকে নিতে এসেছো। জিহিউক বলে, তুমি কি ডায়নামাইট সম্পর্কে জানো? তো ইনহো তো এই কথা মাথায় আসে না যে সে হঠাৎ করে কি বলছে। জিহিউক এরপর তাকে স্প্রিং ডের কথা জিজ্ঞেস করে। তো ইনহো বলে, আমার মতে স্প্রিং ডে মার্চের দিকে আসে। এই কথা শুনে জিহিউক বলে, শুভকামনা, তুমি খুশি হয়ে যাও, কারণ তোমার কাছে এখনো অনেক সময় বাকি আছে, তুমি লম্বা জীবন বাঁচবে। ইনহো তো তার এসব কথার কোনো আগামাথাই খুঁজে পায় না। তারপর দেখা যায় জিহিউক অনেক বেশি মাতাল হয়ে যায়, তাই তাকে ইয়ন বাড়িতে নিয়ে আসে। পরের দিন আমরা জিহিউককে দেখি সে প্লেগ্রাউন্ডে ছিল। তারপর একটা সার্ভেন্ট এসে তাকে গত রাতের নেশা সম্পূর্ণ কাটার জন্য একটা ড্রিঙ্ক দেয়, আর বলে তাকে তার দাদা ডাকছেন। এরপর জিহিউক আসে তার দাদার সাথে দেখা করতে। তার দাদা নিউজ পেপার দেখিয়ে বলে, ইউরা মিস্টার ওয়াং এর কেসটা খুব ভালো করেই সামলে নিয়েছে। সে কোম্পানির সম্মানের কথা খুব বেশি ভেবেছে। স্মার্ট মেয়ে। আর আমি শুনেছি তোমার আর লিয়ের ঝগড়া হয়েছে। জিহিউক বলে, না, এরকম কিছুই হয়নি। তার দাদা বলে, এমনই হয়েছে। জিহিউক বলে, মনে হচ্ছে কোম্পানিতে আপনার আরো অনেক মানুষ আছে যারা আপনাকে এইসব খবর দেয়। তার দাদা বলে, আমি জানি তুমি আমার সব লোকদেরকে সরিয়ে দিবে, কিন্তু লিয়ের সাথে না লেগে তার সাথে মিলে কাজ করো, এতে কোম্পানিরই ফায়দা হবে। আর এখানে দাদা ইউরার সাথে জিহিউকের বিয়ের কথা বলে। জিহিউক বলে, তো আপনি চান আমি ইউরার সাথে বিয়ে করব? দাদা বলে, আমি যদি চেয়েও থাকি তুমি কি করবে তাকে বিয়ে? আর এমনিতেও আমি কি চাই সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি চাও সেটা বলো। তাহলে এইটা বলো, ওই মেয়েটার সাথে কবে দেখা করাবে? এখানে দাদা জিউনের ব্যাপারেই বলছিল। জিহিউক তখন এই ব্যাপারেও কিছু বলে না। জিহিউক বলে, আপনি কিছুই করতে পারবেন না, তাই জেনেও লাভ নেই, কারণ যেমন আপনি আমার খুশি চান আমিও তেমন ভাবে তার খুশি চাই। এই কথা বলে জিহিউক চলে আসে, আর তার মনে শুধু একটা কথাই চলছিল যে আমি আর 10 বছর বেঁচে আছি, তাই আমি এইসব ভেবে আর রিগ্রেট ফিল করব না যে আমি কিছুই করে যেতে পারিনি। আমি জিউনের জন্য সেই সব করব যাতে করে সে হ্যাপি থাকে, আর সামনে গিয়ে আমি তার খুশির সাথে থাকি বা না থাকি, তার খুশির জন্য আমি সবটা করে যাব। এদিকে জিউন যে স্টক কিনেছিল তা চেক করে দেখে সেটা অনেক বেড়ে গিয়েছে, কিন্তু তাও কেন যেন জিউন এটাকে এখনই বেচে দেয় না। সেখানে তখন সুমিন আসে আর দেখে ভাবে এত বাড়ার পরও জিউন কেন বেচলো না এটা? তাহলে কি সে ভাবছে আরো দাম বাড়বে? সুমিন তারপর লোভে পড়ে সেও কিছু স্টক কিনে ফেলে। এদিকে মিনহান জিউনকে বলে, ওই দিন আমি সুমিনকে যে দামি রেস্টুরেন্টে নিয়েছিলাম সেখানে গিয়ে আমি সারাক্ষণ শুধু তোমার কথাই ভেবেছিলাম, তো আমি তোমাকে স্টক বেচার সময় যে টাকাটা দিয়েছিলাম সেটা দিয়ে আজ আমরা সেখানে যাব আর খরচ করব। আসলে এই সব মিষ্টি মিষ্টি কথা হচ্ছে টাকা বের করানোর জন্য।
তার আসলে টাকা দরকার ছিল সুমিনকে ইমপ্রেস করার জন্য। আর জিউন তো এখন তার সব চাল সম্পর্কেই জানে। তাই জিউন বলে, কিন্তু ওই টাকা তো আমি ইন্স্যুরেন্সে দিয়ে দিয়েছি, এখন যদি আমি সেটা ক্যান্সেল করি তাহলে আমার অর্ধেকের মতোই টাকা ফেরত আসবে। এই কথা শুনে তো মিনহানের মাথায় খারাপ হয়ে যায়। মিনহান রেগে বলে, আমি ভেবেছিলাম তুমি স্মার্ট, কিন্তু তুমি তো একটা বোকা। এইসব ইন্স্যুরেন্সে সবসময় কোম্পানিরই ফায়দা হয়। এখন আমি কি করব? টাকা কোথায় পাবো? আমি কি তাহলে আমার স্টক বেচে দিব? এই কথা শুনে জিউন ভাবে এমনটা হতে পারে না, কারণ মিনহানের স্টক সামনে গিয়ে অনেক লস হবে, আর সে তার লসই দেখতে চায়। তাই জিউন বলে, তুমি আমার জন্য তো এমনি আগের স্টক বেচে দিয়েছিলে, আমার কাছে কিছু সেভিংস আছে, সেটা আমি তোমাকে ধার দিয়ে দিচ্ছি। আর ডেটে আমি, তুমি আর সুমিন এই সপ্তাহে একসাথে যাব। এই কথা শুনে তো মিনহানও অনেক খুশি হয়ে যায়। এরপর তারা তিনজন ডেটে আসে, আর মিনহান তো সারাক্ষণই সুমিনের সাথেই থাকে। তারপর জিউন বলে, তোমরা দুইজনই আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সুমিন আমার সাথে স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত আছে, আর মিনহান কোম্পানির শুরু থেকে আছে। সুমিন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমরা তিনজনই ফ্যামিলি, তাই আমাদের তিনজনের একসাথে খুশি থাকা উচিত। তখন মিনহান উঠে তাকে টাচ করতে চায়, কিন্তু জিওনের মনে পড়ে যায় মিনহান তাকে কি করে মেরেছিল, তাই সে ভয়ে উঠে পড়ে। এটা দেখে মিনহান বলে, কি ব্যাপার, তুমি ঠিক আছো? জিউন বলে, হ্যাঁ ঠিক আছি। আর এখানে সুমিনের সাথে সেই সব হতে থাকে যেগুলো একসময় জিউনের সাথে হয়েছিল। আর জিউন ভাবে, এরপর আমার সাথে মিনহান এখানে সাইক্লিং করবে, তাই আমাকে এখান থেকে যেতে হবে, যেন আমার জায়গায় সুমিন থাকে। তাই জিউন ইনহোকে কল করে আর তাকে বলে, আমি একটা জায়গা থেকে বের হতে চাই, তাই তোমাকে কল করলাম। ইনহো বলে, আমি তোমার অফিসের সামনে। তারপর জিউন আসে ইনহোর কাছে, আর এসে দেখে ইনহো তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের দুইজনকে একসাথে দূর থেকে জি হিউক দেখে। এরপর অফিসে এসে জিউন বলে, আমি একটু আগে মিনহান আর সুমিনকে একসাথে রেখে এসেছি। জি হিউক বলে, আমি যখন 2012 সালে চেয়ারম্যান হই তখন 2টা ট্যুর মিস করে ফেলি। জিউন বলে, হ্যাঁ জানি। জি হিউক বলে, আরো একটা জিনিস হয়, তখন মিস্টার লি রিজাইন করে ফেলে। জিউন বলে, এমনটা কেন হয়? জি হিউক বলে, হয়তো সে কমফোর্টেবল ফিল করছিল না, তার হয়তো পছন্দ হয়নি যে তাকে কেউ কন্ট্রোল করবে, আর তার জন্যই আমি তোমাকে এই প্রজেক্টে লিড করতে পারিনি, কারণ আমার দাদা চেয়েছেন আমি লিয়ের সাথে থেকে কাজ করি, তাই আমাকে সেটা করতে হচ্ছে। তাই তোমার এইটা বাদে অন্য যে কোনো হেল্প দরকার পড়লে আমাকে বলো, আমি করব। এরপর আমরা আবারও জি হিউককে ইনহোর রেস্টুরেন্টে দেখি। ইনহো জি হিউককে বলে, তো তুমি কি আজও আনলিমিটেড ড্রিঙ্ক করবে? জি হিউক বলে, না, আমি এখানে এসেছি তোমাকে জানতে, তোমাকে বুঝতে যে তুমি কতটা যোগ্য। আসলে জি হিউক এখানে ইনহোর সম্পর্কে ভালো করে জানতে এসেছে, যে সে জিউনের জন্য পারফেক্ট লাইফ পার্টনার হবে কিনা, কারণ সে তো মারাই যাবে, আর সেই জন্য সে তার জীবন শুধু শুধু জিউনের সাথে যুক্ত করতে চাইছিল না। কিন্তু এইসব কথাবার্তা ইনহো বুঝতে পারে না যে সে কেন তাকে এত জানতে চায়। পরের দিন কোম্পানিতে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়, আর সেখানে দায়িত্বরত রাখা হয় মিস ইয়নকে। মিস ইয়ন তার দায়িত্ব খুব ভালো করে পালনও করছিল। সেখানে তারা একটা গেম রাখে, যেমন কিছু নাম্বার আছে যেগুলো লুকিয়ে রাখা হয়েছে, আর যে যতগুলো নাম্বার খুঁজে আনবে সে সেই নাম্বার অনুযায়ী সুযোগ সুবিধা পাবে। এখন নাম্বার 1-এর মধ্যে ছিল একটা ভ্যান, আর সুমিন জিওন দুজনেই সেই ভ্যানের দিকেই নজর দেয়। সুমিন আর জিওন ইয়ং এর কথা শুনতে পায় যে তারা নাম্বার 1-এর ফ্ল্যাগ পানিতেই লুকিয়ে রেখেছে। সুমিন এখানে চাইছিল সে মিনহানের হেল্প নিয়ে সেটা আনবে। জিওন বলে, সমস্যা নেই, তুমি তার সাহায্য নিয়ে নাও। জিওনের কিছুতেই কোনো প্রবলেম হচ্ছিল না, সে তো চাইছিল যে কোনো ভাবেই যেন মিনহান আর সুমিন একসাথে থাকে। এদিকে জিউন যায় একাই সেই 1 নাম্বার ফ্ল্যাগের উদ্দেশ্যে। যাওয়ার পথে তার সাথে দেখা হয় জি হিউকের। সেখানে জি হিউক বলে, তুমি কি জানো কোথায় ওই ফ্ল্যাগটা আছে? জিউন বলে, হ্যাঁ, আমি ইয়ংকে বলতে শুনেছি পানিতে সেটা সে লুকিয়েছে, তুমি কি আমাকে সাহায্য করবে? জি হিউক তখন তাকে সাহায্য করতে যেতে চাইলে জিউন আবার নিজেই তাকে আটকায় আর বলে, আমি চাই না তুমি আমাকে সাহায্য করো, কারণ তুমি বলেছিলে আমি সব করতে পারবো। আমি চাই না তুমি আমাকে সাহায্য করে নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনো। আমি চাই আমার জীবন নিজেই পরিবর্তন করব। জি হিউক তখন তার বুকের হার্ট শেপটা দেখিয়ে বলে, এই দেখো, এটা তুমি বলেছিলে না তোমার বাবার জন্য তুমি এই জীবনে এসেছো? আমাকেও তোমার বাবাই পাঠিয়েছেন এই জীবনে, আর সেটা তোমার কারণেই, তাই আমাকে তুমি যে কোনো ভাবেই ইউজ করতে পারো। জিউন বলে, কিন্তু আমি চাই না, আমি চাই তোমার যা ইচ্ছা ছিল এই জীবনে করার, যেগুলো তুমি করতে পারোনি তা এখন করো। আমার বাবার দেওয়া এই জীবনে তুমি অনেক অনেক হ্যাপি থাকো।
তুমি আসলে কি করতে চাও এই জীবনে? আমি চাই তুমি তোমার জীবনে সেটাই করো যেটা তুমি করলে হ্যাপি থাকবে, কারণ আমিও নিজের জন্য সেটাই করব। এদিকে আমরা সুমিনকে দেখি, সে চলে এসেছে মিনহানের কাছে। সুমিন তাকে দেখেই হাতে কাঁটা দিয়ে আঘাত করে, আর মিনহান তার কাছে এসে দেখে রক্ত পড়ছে। সুমিন বলে, আমি জানি নাম্বার 1-এর ফ্ল্যাগ নদীর পানিতে আছে, কিন্তু আমি পানিতে নামলে ব্যথা করবে এখানে বেশি, তাই তুমি কি আমার জন্য এটা করে দিবে? মিনহান তখন তার এসব নাটক দেখে গলে যায়, আর সে রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। এদিকে জিউন পানির কাছে চলে আসে, আর সেখানে সে নাম্বার 1-এর ফ্ল্যাগও দেখতে পায়। অন্যদিকে মিস ইয়াং ভয়ে বলে, একটু আগে আমাদেরকে অফিস থেকে বলা হয়েছে যেখানে আমরা 1 নাম্বার ফ্ল্যাগ রেখেছি সেখানে পানি অনেক ডিপ, তাই তাড়াতাড়ি আমাদের এখনই গিয়ে ফ্ল্যাগ সরাতে হবে। এইসব কথা জি হিউকও শুনতে পায়, আর জিউনের জন্য টেনশনে পড়ে যায়। এদিকে জিউন পানিতে নেমে ডুবতে থাকে, তখনই তাকে এসে জি হিউক বাঁচিয়ে নেয়, আর অনেক চেঁচামেচি করে বলে, আমি বলেছিলাম না আমার সাহায্য নিয়ে নাও, তুমি কেন আমার কথা শুনলে না, আর এটাও ভাবলে না এখানে পানি কতটা ডিপ? জিউন বলে, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু জি হিউক তার কথা ভেবে অনেক টেনশনে রাগারাগি করতে থাকে। তখন জিউন বলে, আমি সুমিন না যে অন্য কারো সাহায্য নিয়ে কিছু করব। আমি জিউন, আর আমি আমার যোগ্যতায় সব করতে চাই। সুমিন ভুল আর আমি ঠিক, তাই আমার নিজের জন্য সেই সব করতে চাই যা আমি নিজে পারবো একা করতে। এই সব কথা জি হিউক শুনে তার মনে পড়ে জিউন তাকে প্রশ্ন করেছিল তার কি চাই, আর জি হিউক যখন প্রথম তার সাথে দেখা করে তখন জিউন বলেছিল তার নিজের জীবনে স্ট্যাবিলিটি চাই। আর এখন জি হিউকও তাকে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমার জীবনে কি চাই? আমার জীবনে শুধুমাত্র স্ট্যাবিলিটি চাই। আর এরপরই দেখা যায় তারা দুজনই তাদের দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা মিনহানকে দেখতে পাই। তারা দুইজন নদীর কাছাকাছিই চলে এসেছিল। তখনই মিনহান সুমিনের গলায় একটা এক্সক্লুসিভ নেকলেস দেখে, আর বলে, এইটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর তারা তাদের নাম্বার 1-এর ফ্ল্যাগের দিকে যায়, কিন্তু এখানে এসে তারা দেখে নাম্বার 1-এর ফ্ল্যাগ তো অন্য কেউ নিয়ে গিয়েছে। কিন্তু এইটা কে নিয়ে গেল? তারা দুজনের কেউই তো এই ব্যাপারটা বুঝতে পারে না। অন্যদিকে আমরা জিউনকে ক্যাম্পের ভেতরে দেখি, সে চাদর মুড়ে আছে, কারণ পানির ভেতরে যাওয়াতে তার ঠান্ডা লাগছিল। এখানে ইয়ন আর মিস ইয়াং দুজন মিলে তার অনেক অনেক তারিফ করে, কারণ তারা ভাবেনি এত ডিপ পানিতে কেউই যেতে পারবে, কিন্তু জিওন এটা করে দেখিয়েছে। তারা তো টেনশনেই পড়ে গিয়েছিল, তাই তারা ওই ফ্ল্যাগটা সরাতেও চেয়েছিল, কিন্তু এর আগেই জিওন সেটা উঠিয়ে এনেছে। তাই তারা বলতে থাকে জিওন অনেক সাহসী, তাই তো সে ওই নাম্বার 1-এর ফ্ল্যাগটা পেয়ে গিয়েছে, তাও পানির এত গভীরে যেয়ে। তারপর তারা এখানে কিছু কথা বলে, আর জিউন ভাবে আগের লাইফে নাম্বার 1 পেয়েছিল সুমিন, আর মিনহান ছিল বাইরে, আর জিউন ছিল তাঁবুতে। তখন মিনহান রাতে তার কাছে এসেছিল, তো আজ যদি সে নাম্বার 1-এ থাকে তাহলে তার জায়গায় নাম্বার 4-এ থাকবে সুমিন। হতে পারে সুমিন আর তার মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে আজকে, তাই তাকে এই গেমটা চালিয়ে যেতে হবে। তো বাইরে আসার পর জি হিউক বলে, তুমি কি সত্যি পাগল হয়ে গিয়েছো? তোমার আজ যে কোনো কিছুই হতে পারতো জিউন। জিউন বলে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে ডুবে আমার মৃত্যু হবে না, সেজন্যই আমি গিয়েছিলাম। আর এমনিতেও কিছু না করে বসে থাকলে তো আমার ভাগ্য বদলাবে না, তাই না? তাই আমাকে চেষ্টা করে যেতে হবে সবকিছু চেঞ্জ করতে হলে। এরপর তারা দুইজন হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতেই দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন জি হিউক বলে, এখন তো তুমি নাম্বার 1-এর ফ্ল্যাগ পেয়ে গিয়েছো, এখন কি তোমার জীবনে কোনো চেঞ্জ আসবে? জিউন বলে, এটা তো আমি বলতে পারছি না, তবে যদি চেঞ্জ করতেই হয় তাহলে আমাকে এটা দেখতে হবে যে সুমিন যেন নাম্বার 4 পায়, তাহলেই সে রাতে সিঙ্গেল তাঁবুতে থাকবে, আর মাঝরাতে তার কাছে মিনহান যাবে। জি হিউক বলে, তো হতে পারে আজ রাতে তাদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। জিউন বলে, দেখা যাক কি হয়, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, এখানে আসার আগে আমার থেকে মিনহান টাকা ধার নেয়, আর আগের জীবনে সে আমাকে একটা নেকলেস গিফট করে, যেটা এই জীবনে ছিল সুমিনের গলায়। অর্থাৎ মিনহান যে সুমিনের গলায় নেকলেস দেখে তার প্রশংসা করেছিল সেটা তারই দেওয়া। জি হিউক বলে, সেম নেকলেস দিয়েছে? জিউন বলে, না, সে সেম দেয়নি, আমারটা ছিল সস্তা আর সুমিনেরটা দামি, সে আমাকে ইজি টার্গেট ভেবে কাজ করেছে। জি হিউক বলে, তুমি কোনোভাবেই ইজি টার্গেট নাও, তাই এইসব ভেবে মন খারাপ করো না, তুমি তোমার মতো কাজ করে যাও, আর আমি এদের উপর সম্পূর্ণ নজর রাখবো। তারপর জিউন বলে, তুমি আমাকে হেল্প করলে আমিও তোমাকে হেল্প করব। জি হিউক বলে, আমার তোমাকে হেল্প করার বদলে কোনো কিছুই চাই না। এদিকে সুমিন একজনের থেকে নাম্বার 4 ছিনিয়ে নেয়, আর সেভাবে নাম্বার 1 কার কাছে থাকতে পারে।
কে এমন যে এত গভীর পানিতে নেমে সেটা নিয়েছে। তখন সুমিন জিউনকে দেখতে পায়, আর জিউন তার ফ্ল্যাগ প্রোটেক্ট করার চেষ্টা করছিল, তাই তার কাছে নাম্বার 1 ফ্ল্যাগটা লুকিয়ে রাখে। পেছন থেকে সুমিন এসে তাকে হার্ট করতে চায়, কিন্তু জিউন উল্টো সুমিনের চুল ধরে তার মাথা ঘুরিয়ে দেয় আর বলে, আমার হাতের ব্রেসলেট তোমার চুলে ফেসে গিয়েছে। আর এইভাবে সুমিনের চুলের 12টা বাজিয়ে দেয় সে। তারপর সে তাকে এখানে রেখে চলেই যাচ্ছিল, তবে জিউনের খারাপ লাগে সুমিনকে এইভাবে হার্ট করার জন্য। তাই সে আবারও সুমিনকে দেখতে তার কাছে গেলে সে দেখতে পায় সুমিন এখানে নেই, আর হঠাৎ করেই পেছন থেকে এসে সুমিন জিউনকে ধরে নিচে ফেলে দেয়। তারপর তার থেকে নাম্বার 1 ফ্ল্যাগও নিয়ে নেয় আর বলে, আমি জানতাম তুমি আবার আমার কাছে আসবে। এবার যাও, তুমি একটা টেন্টের ফ্ল্যাগ খুঁজে নাও যেখানে অন্তত রাতে থাকতে পারবে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে সবাই এক হয়, আর ইয়ন বলে, কার কাছে নাম্বার 1 ফ্ল্যাগ আছে? মিনহান তো অনেক খুশি তখন, কারণ সে জানে সেটা আছে সুমিনের কাছেই। তবে তখন দেখা যায় জিউন উঠে এসে বলে, আমার কাছে আছে নাম্বার 1 ফ্ল্যাগ। মিনহান তো শকড হয়ে যায় যে এটা কি হলো। সুমিনের মুখও তখন একদমই চুপসে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন সুমিন ফ্ল্যাগ নেয় তখন জিউন বলে, একটা নর্মাল টেন্টে থাকার থেকে ভ্যানে থাকবো, সেটাই তো ভালো, আর সেই সুযোগও আমার সামনেই আছে। এই বলে জিউন আবারও সুমিনকে মেরে তার থেকে ফ্ল্যাগ নিয়ে নেয়, আর এইভাবেই সে ভ্যানের সব সুযোগ সুবিধা পেয়ে যায়। দৃশ্য বর্তমানে আসে, আর দেখা যায় সুমিন জিউনকে বলে, তো তুমি আমাকে জিততে দিলে না? তুমি জানো তো আমার যে কোনো জায়গায় ঘুম আসে না। জিউন বলে, আমারও আসে না। সুমিন তখন বলে, কিন্তু আগে তো এমন ছিল না, তোমার তো যে কোনো জায়গায় ঘুম চলে আসতো। জিউন বলে, কারণ এখন আমি তোমার জন্য অনেক করে ফেলেছি, আর করতে চাইছি না। সুমিন তখন রেগে জিউনের উপর পানি ঢেলে দেয় আর বলে, তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? এর ফলে আমার মনে হচ্ছে আমি কতটা খারাপ। তোমার কি মনে হচ্ছে না তুমি আজ আমার সাথে একটু বেশি রুড হয়ে গিয়েছিলে? মূলত আমাকে কেন জিততে দাওনি তুমি? জিউন বলে, ভালো হয়েছে তুমি এসব শুরু করেছো, এখন আমিও আর লুকিয়ে রাখতে চাই না। আমি তোমাকে আর পছন্দ করছি না। তুমি আমার থেকে আমার সব কেড়ে নাও নিজের অধিকার ভেবে, তাই আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। সুমিন বলে, আমি কিছুই কেড়ে নেইনি, তুমি সব সময় আমাকে তোমার সবকিছু দিয়েছো, তাহলে এখানে আমি কি করব? জিউন বলে, ঠিক বলেছো তুমি, আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি এই সব কিছু বন্ধ করব, আর আমি মিনহানকে বিয়ে করে একটা ফ্যামিলি শুরু করব। তাই আমি সব সময় তোমার সাথে এমনিও থাকতে পারবো না। এজন্য ভালো হয়েছে তুমি আগে থেকেই সব জেনে গেলে। এরপর জিউন এসে জিহিউককে কান্না করে বলে, সে এমন ভাবে কথা বলছে যেন আমি তার সাথে খারাপ করেছি, কিন্তু আসলে তো সে আমার সাথে খারাপ করে এসেছে এত বছর ধরে, আর তার আন্দাজও নেই সামনে আরো কত কিছু করে রেখেছে সে। জিহিউক তাকে তখন সামলায় আর বলে, তুমি কিছু ভুল করনি, তুমি সুমিনের মতো কাউকে হার্ট করনি, আর কাউকে ইউজও করনি। তুমি শুধু নিজের অধিকারকে বুঝে নিচ্ছ, আর তাতে কোনো ভুল নেই। তাই তার ব্যাপারে ভাবা বন্ধ করো। আজ তুমি অনেক ভালো একটা কাজ করেছ। জিউন বলে, আজ আমি যা করেছি তার জন্য সে আমাকে শাস্তি দিতে সম্পূর্ণ চেষ্টা করবে। তার মনে হবে আমি এই সব মিনহানের জন্য করেছি, তাই সে মিনহানের সাথে কিছু না কিছু করার চেষ্টা করবে। এদিকে মিনহান যখন ড্রাঙ্ক ছিল তখন তাকে ইশারা করে সুমিন ডেকে নেয়, আর মিনহান বলে, তুমি কি আমার সাথে কথা বলতে চাও? সুমিন বলে, তুমি কি করে জানো? মিনহান বলে, তোমার মুখ দেখে বুঝেছি। তখন সুমিন এখানে মিনহানকে তার ইশারার মাধ্যমে বুঝায় যে সে মিনহানকে তার কাছে চায়, আর মিনহান তো এরই অপেক্ষাতে ছিল। তো ব্যাস, তাদের দুজনের মনের ইচ্ছা আজ পূরণ হয়েই যায়। দূর থেকে জিউন তাদেরকে এই অবস্থায় দেখে কান্না করে, কারণ তার চোখের সামনে তার আগের জীবনের ধোঁকাগুলোর কথা বারবারই ভেসে উঠছিল। তো পেছন থেকে তখন জিহিউক আসে, আর তার চোখ বন্ধ করে তাকে সেখান থেকে নিয়ে যায়। জিউন তো অনেক বেশি কান্না করতে থাকে, তাই জিহিউক বলে, তুমি কান্না করবে না, আর নিজের পুরাতন ঘাকে মনে করে দুর্বল হবে না, বরং সেগুলোকে মনে করে নিজের শক্তি বাড়াও, আর আমার সাথে এই কথাটা বলো যে আমি ফাইট করব এবং আমিই জিতব। জিউন তখন তার কথা শুনে কান্না করতে করতেই এই কথাটা বারবার বলে। এদিকে জিউন জিহিউককে বলে, সে যখন 15 বছরের ছিল তখন সুমিনের সাথে তার দেখা হয়। তাকে দেখে আমি সবসময় ভাবতাম আমার মতো মেয়ের সাথে কি সে কখনো বন্ধুত্ব করবে? আর মিনহান তো একটা গাধা, আর আমিও কত বোকা, তাই না? মিনহানের মতো একটা ছেলেকে বিয়ে করেছিলাম। আমি সবসময় আমার লাইফ পার্টনার হিসেবে একজন সাপোর্টিভ কাউকেই চেয়েছি, কিন্তু পাইনি। জিহিউক তখন বলে, আজ যা হয়েছে তাতে সব শেষ। তুমি যেমন চেয়েছিলে তারা দুজন ঠিক তেমন ভাবেই মিলে গিয়েছে, তাই তোমার উচিত তাদেরকে নিয়ে আর চিন্তা না করা। জিউন বলে, আমি যখন প্রথম 2013-তে আসি তখন নিজেকে খুব একা মনে হতো, তবে আজ ভালো লাগছে কারণ তুমি আমাকে সাপোর্ট করছো।
জিহিউক বলে, আমি এটাতেই খুশি যে আমি তোমার সেকেন্ড লাইফে তোমার সাথে আছি, তাই তোমাকেই আমার ধন্যবাদ দেওয়া উচিত। এরপর তারা দুজন এখানে বসে বসে অনেক কথা বলে। পরের দিন সকালে জিউন বাইরে আসে। তখন মিনহান বলে, তুমি কত খারাপ গার্লফ্রেন্ড, আমি সারা রাত স্লিপিং বেডে বাইরে ছিলাম আর তুমি আমাকে একবার কেয়ারও করলে না। জিউন বলে, তুমি কি সত্যি সত্যি সারা রাত ওই বেডের উপরেই ছিলে? মিনহান বলে, হ্যাঁ, আর কোথায় থাকবো। জিউন বলে, না আসলে আমি তো গিয়েছিলাম সেখানে, কিন্তু তুমি ছিলে না। মিনহান বলে, ও আমি ওয়াশরুমে ছিলাম হয়তো। জিউন তখন বলে, আচ্ছা সুমিন কোথায়? মিনহান বলে, ও তো তোমার বন্ধু, তোমারই জানার কথা। জিউন বলে, না, আমার আর তার মধ্যে ঝগড়া হয়েছে গতকাল। মিনহান বলে, তো তুমি ঝগড়া করে ফেললে? মেয়েরা আসলে এমনই হয়। যাই হোক, বাদ দাও তো। তারপর দেখা যায় তারা ব্রেকফাস্ট করতে যায় আর তাদেরকে দূর থেকে সুমিন দেখে গত রাতের কথা ভাবে। যখন মিনহান তাকে মানা করে যে তাদের মধ্যে যা হয়েছে তা যেন সে জিউনকে না বলে। সুমিন তখন জিজ্ঞেস করে, কেন? তো মিনহান বলে, কারণ তুমিই তো বললে তুমি জিউনকে হার্ট করতে পারবে না, তাই তাকে এইসব জানানোর দরকার নেই। এদিকে সুমিন মিনহান আর জিউনকে দেখে জ্বলতে থাকে। ফেরার সময় জিহিউক মিনহান আর সুমিনকে দেখে। তখন ভাবে তারা যা ভেবেছে তা হয়তো এদের মধ্যে হয়নি। আর জিউন ভাবে এদের মধ্যে রাতে সব হয়ে যাওয়ার পরেও কেন কোনো অ্যাকশন নিচ্ছে না এরা, তার মানে এখনো আরো চেষ্টা করে যেতে হবে। অন্যদিকে বাড়ি ফিরে সুমিন জিউনের সব ছবিতে নিজের রাগ মেটায় আর মিনহানের ছবি দেখে ভাবে তাকে সে কি করে নিজের করবে। এদিকে মিনহান খুব খুশি ছিল সুমিনের সাথে থাকতে পেরে। তার বন্ধু এসে তখন তার খুশির কারণ জিজ্ঞেস করে। সে তখন তাকে সবকিছু বলে দেয় যে সুমিনের সাথে তার একটা সম্পর্ক হয়েছে। তার বন্ধু বলে, কিন্তু এইটা কেন করলি তুই? তুই তো জানিস তারা বেস্ট ফ্রেন্ড আর একই কোম্পানিতে জব করে, একসাথে দুইজনকে কি করে ম্যানেজ করবি? একবার না একবার তো জিউনের সন্দেহ হবেই। এই কথা শুনে তো মিনহানের খুশি নাই হয়ে যায়, কারণ সে তো এসব নিয়ে চিন্তাই করেনি। অফিসে এসে মিনহান দেখে একটা বিজনেসের কারণে বাইরে যেতে হবে, যেখানে তার সাথে সুমিন থাকবে। এইটা দেখে মিনহান ভয় পায় আর জিউনকেও তার সাথে যেতে হবে। তবে জিউন বলে তার আরেকটি বিজনেস মিটিং আছে, তাই সে যেতে পারবে না। জিহিউক জিজ্ঞেস করে, কোনো সমস্যা? মিনহান বলে, না ঠিক আছে। এখন মিনহানের কিছুই করার থাকে না, তাকে সুমিনের সাথেই যেতে হয়। তো সুমিন যাওয়ার আগে জিউনকে একটা লেটার দিয়ে যায়। আর মিস ইয়াং বলে, আজকাল সুমিন খুব হার্ড ওয়ার্ক করছে, তাই তাকে ফুল টাইম জবে নেওয়া উচিত। বাইরে এসে জিউন সুমিনের লেটারটা পড়ে। সেখানে সে লিখে সে কখনো ইচ্ছে করে কিছু করেনি, যা হয়েছে হয়তো ভুলে হয়ে গিয়েছে, তাই তাকে মাফ করে আরেকটা সুযোগ দিতে বলে সে। 1 মিনিটের জন্য তো জিউনেরও মন গলে যাচ্ছিল। তখনই জিহিউক এসে লেটারটা পড়ে আর বলে, সুমিন খুব ভালো রাইটার, তার লেখাতে তো ভালো ভালো মানুষও ইমোশনাল হয়ে যাবে। জিউন বলে, এমন না তো যে সত্যি সুমিন তার ভুল বুঝতে পারছে। এইদিকে ইনহো জিহিউকের বলা সেই কথাগুলো নিয়েই ভাবছিল। সেদিন জিহিউক এটাও বলে, আমি যখনই তোমার মুখ দেখি আমার খুব জেলাস ফিল হয়। এই কথা তো নিশ্চিত যে তুমি 10 বছর পরও বেঁচে থাকবে। কিন্তু ইনহো তার কোনো কথাই বুঝতে পারে না। এরপর আমরা সুমিন আর মিনহানকে মার্কেটিং ইভেন্টে দেখতে পাই, যেখানে মিনহান তার কাজ করার চেষ্টা করে, কিন্তু সুমিন তো তাকে নিয়ে যাওয়ার চেষ্টাই লেগে থাকে। মিনহান তো সম্পূর্ণ চেষ্টা করে নিজেকে কন্ট্রোলে রাখার, কিন্তু সুমিন কিছু না কিছু করতেই থাকে তার মনোযোগ পাওয়ার জন্য। তারপর সে সুমিনের কাছে যায় আর সুমিন তখন বলে, তুমি কি আমাকে খেলনা ভেবেছ? আমাকে বলো আমাদের ভবিষ্যৎ কি হবে? মিনহান বলে, আমি তোমাদের দুজনের সাথেই থাকবো, তুমিই তো বলেছ তোমরা দুইজন বোনের মতো, আর অনেক আগে তো একটা ছেলের সাথে 2টা মেয়ে থাকতোই, তাই এটা বড় ব্যাপার না। তখনই মিনহানের কাছে একটা কল আসে আর সে জানতে পারে একজন মানুষের তাদের ফুড টেস্ট করে ফুড পয়জনিং হয়ে গেছে। এদিকে জিউন তার প্রেজেন্টেশন খুব ভালো করে শেষ করে আর মিস ইয়াং মিস্টার লিকে ধন্যবাদ জানায় তাকে প্রজেক্টটা রাখার জন্য। অন্যদিকে মিনহান সেই লোককে হসপিটালে আনে আর তার সব খরচ সে দেয়। সুমিন বলে, কি দরকার ছিল তোমার বিল দেওয়া? মিনহান বলে, এটা আমাদের ভুল ছিল, আর এটা যদি কোম্পানি জানতে পারত তাহলে আমরা আর আস্ত থাকতাম না। সুমিন বলে, কিন্তু তুমি অনেক টাকা খরচ করে ফেললে। মিনহান বলে, সমস্যা নেই, আমি যে স্টক কিনেছিলাম তার থেকে অনেক টাকা এমনিতেই পাবো। তবে তখনই নিউজে বলা হয় যেই কোম্পানি থেকে মিনহান স্টক কিনেছিল সেই কোম্পানি একটা ফ্রড, আর সেই কোম্পানির সিইও পালিয়ে গিয়েছে আর মিনহানের অনেক টাকা লস হবে। মিনহান এসে তার সব রাগ জিউনকে দেখায়, কিন্তু তার যে পার্সোনাল লোন আছে তার ব্যাপারে কোনোই কথা বলে না। আসলে মিনহানের পরিবারের অনেক ঋণ আছে। জিউনের পর জিহিউককে এই বিষয়ে বলে। তখন জিহিউক বলে, এখন আমাদের আরো বেশি নজর রাখতে হবে। এদিকে মিনহান এসে সুমিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু হয়তো আমাদের কপালে অন্য কিছু লেখা আছে, তাই আমি জিউনকে বিয়ে করতে যাচ্ছি, আর আমরা এইভাবে মিলতে থাকলে সত্যি আমরা প্রেমে পড়ে যাব, আর তাই আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। সুমিন বলে, তো তুমি চাও আমি চুপ করে থাকি? তারপর সুমিন হেসে বলে, চিন্তা করো না মিনহান, আমি জিউনকে কিছুই বলবো না,
তবে মিনহানের তার কথায় বিশ্বাস হয় না, উল্টো ভয় লাগে। এরপর মিনহান এসে জিউনকে নাটক করে বলে তার অনেক লস হয়েছে, তাই সে চায় 1 বছর পর বিয়ে না করে এখনই বিয়ে করে নিতে। আর সে তাকে প্রমিস করে আর বলে সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করবে আর জিউনকে একটা ভালো পরিবার দিবে। মিনহান মনে মনে বলে আমি জানি তোমাকে এইভাবেই দুর্বল করা যাবে। জিউন তখন হেসে ভাবে এই বোকা ভাবছে আমি এখনো পরিবারের কথা ভেবে ইমোশনাল হব। মিনহান বলে তুমি কি ভাবছো আমার কাছে টাকা নেই তাই বিয়ে করবে কি না? কিন্তু আমি ভালো করেই জানি তুমি ওই রকম মেয়েই না যারা শুধু টাকার পেছনে ঘোরে। জিউন তখন এখানে কিছুই বলে না। তারপরে এই সব কিছু জিউন জিহিউককে বলে। জিউন বলে আগের জীবনেও মিনহান তার টাকা লস হয়ে যাওয়ার পরই প্রপোজ করেছিল। জিহিউক বলে সত্যি মিনহান খুব সেলফিশ মানুষ। এরপর তারা দুইজন সেই জায়গায় আসে যেখানে একটা বিড়াল থাকতো আর তারা দুইজন মিলে তার যত্ন করত। তারপর তারা ক্যারাটে করার রুমে আসে আর বসে বসে সবাইকে দেখতে থাকে। তখন জিউন বলে কলেজে থাকতে এখানে একটা বিড়াল ছিল যার বাড়ি ছিল না আর সে অন্য মানুষ বা বিড়াল কাউকেই পছন্দ করত না। আমি তাকে আমার সাথে নিতে পারিনি ভয়ে যে তার খেয়াল রাখতে পারবো কিনা। জিহিউক বলে আমিও কলেজে থাকতে একটা বিড়ালকে বাঁচাই অ্যাক্সিডেন্টের থেকে, আর সেই বিড়ালটিরও অন্য কারো সাথে মিল ছিল না, সে কারোর সাথেই মিশতে চাইতো না। জিউন তখন বলে এমন নয় তো তোমার বাড়ির বিড়ালটাই সে? জিহিউক বলে হ্যাঁ। আর জিউন এই কথা শুনে অনেক খুশি হয়। তারপর তারা দুইজন বাড়ি আসে আর জিউন ওই বিড়ালকে দেখে তো খুব আদর করে। এখন বোঝা যায় এই বিড়ালটা প্রথম দেখাতেই কেন জিউনের কাছে গিয়েছিল, কারণ সে জিউনকে আগে থেকেই চিনত। তো জিহিউক এরপর তার বাড়ির পাসওয়ার্ডও বলে দেয় জিউনকে, যেন তার যখন ইচ্ছা হয় তখনই এসে সে বিড়ালটাকে দেখে যেতে পারে। এরপর তারা বসে আবারও মিনহানের ব্যাপারেই কথা বলে আর জিউন বলে আমি মিনহানকে আমার পরিবারের থেকে টাকা ধার নিয়ে বিয়ে করি আর তাদের অনেক ঋণ হয়ে যায়। আর এই মিনহান আমার জন্মদিনে প্রপোজ করবে আর সেটাও খুব বাজে প্রপোজাল, আমি আবারও এসব দেখতে পারবো না। জিহিউক বলে আমার মনে হয় না মিনহান এত সহজে তোমাকে ছাড়বে, কারণ তার ডোবা নৌকা একমাত্র তুমিই উদ্ধার করতে পারবে। জিউন তখন বলে সামনে যে জন্মদিন আসতে চলেছে সেটা আমার সেকেন্ড লাইফের প্রথম জন্মদিন আর সেখানে মিনহানের পাগলামি আমি দেখতে পারবো না। এদিকে মিস্টার লি এসে দাদাকে জিহিউকের স্টক মার্কেটের সম্পর্কে বলে। দাদা বলে বুঝতে পারছি না এই জিহিউক চাইটা কি। অন্যদিকে মিনহান জিউনকে খুব লাক্সারি ভাবে প্রপোজ করে আর এই সব আইডিয়া ছিল জিহিউকের, কারণ সে চায়নি তার জন্মদিন খারাপ হোক। এদিকে মিনহান জিউনকে রিং পরানোর সময় মনে মনে বলে তুমি আমার জন্য শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট। আর জিহিউক মনে মনে বলে জিউন আমি তোমার জন্য সব করতে পারি। সুমিন মনে মনে বলে আমি সব কিছু করব তোমার থেকে মিনহানকে কেড়ে নেওয়ার জন্য। আর দেখা যায় জিওনও তার মনে মনে বলে সুমিন এখন হয়তো তোমার জেলাস ফিল হচ্ছে আমার খুশি দেখে আর তুমি চাইছো আমার সব খুশি কেড়ে নিতে, তো প্লিজ এটাই করো আর নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করো যেন আমার হাজবেন্ডকে বিয়ে করতে পারো। তো এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। এখন এর পরবর্তী পার্টে কি হতে চলেছে এবং জিওন কি আদৌ তার ভাগ্য পরিবর্তন করতে পারবে কিনা, এই সব কিছু জানতে হলে আমাদের এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো যখনই রিলিজ হবে আমি তা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর এর পরবর্তী পার্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।